দর্শক, শুভ সন্ধ্যা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা লিট ফেস্টের 10ম অধিবেশনে। আমাদের এখনকার সেশন মহাবিশ্বের বিস্ময়কর সংলাপ। আমাদের সেশনটি সঞ্চালনা করবেন মোহাম্মদ আহসান নাহিয়ান। আমি মোহাম্মদ আহসান নাহিয়ানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তিনি এসে আলোচকদের সাথে পরিচয় করিয়ে দিবেন এবং সেশনটি শুরু করবেন। ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার এবং স্যারের বিভিন্ন পরিচয় রয়েছে। আমরা মূলত যারা ওনার বই পড়ে বড় হয়েছি তারা সবাই অবশ্যই ওনাকে লেখক হিসেবেই প্রধানত চিনি, এবং পাশাপাশি উনি পদার্থবিদ এবং শিক্ষাবিদ হিসেবে বহু বছর ধরে আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন। সবকিছু নিয়েই স্যারের সাথে কথা বলবো আমরা আজকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে স্যার এখনো দর্শকদের সাথেই সময়ে ব্যয় করছেন, এবং আশা করছি যে স্যার কিছুক্ষণের মাঝে আমাদের সাথে মঞ্চে যুক্ত হবেন এবং আমরা আমাদের আজকের আলোচনাটি উপভোগ করব। আশা করি আপনারা সবাই ধৈর্য ধরে পুরো সময়টায় শুনবেন। আমরা চেষ্টা করব শেষ দিকে দর্শকদের কাছ থেকেও কিছু প্রশ্ন নেয়ার, এবং আশা করি আমাদের মহাবিশ্বের বিস্ময়কর সংলাপ আজকে ভালোই কাটবে। ধন্যবাদ স্যার। আসলে মহাবিশ্বের বিস্ময়কর সংলাপের থেকে বেশি আমরা চেষ্টা করব আপনার কাছ থেকে শুনতে, এবং আমাদের অনেকের মনে অনেক প্রশ্ন আছে, আমার কাছেও অনেক প্রশ্ন আছে। আশা করি সেই সব বিস্ময়কর উত্তর আপনার কাছ থেকে আমরা পাবো। তো যেহেতু আমাদের আলোচনার শুরুতেই নাম হিসেবে আমরা দেখতে পাচ্ছি মহাবিশ্বের বিস্ময়কর সংলাপ, তো বিস্ময় দিয়ে শুরু করতে যাচ্ছি যে এখন আপনার জীবন দর্শনে আমরা যদি বলি, আপনি কোন জিনিসগুলো থেকে এখনো বিস্মিত হন? প্রথমে তো আমি ইয়াং জেনারেশন, কম বয়সী ছেলে মেয়ে, তরুণ তরুণী, ওদেরকে দেখে আমি খুব আনন্দ পাই, বিস্মিত হই, কারণ ওরা এত ক্রিয়েটিভ এখানে, বিশেষ করে আমাদের দেশের ছেলেমেয়েরা। আর এমনিতেও আমি যেহেতু বিজ্ঞানের মানুষ, প্রতিদিনই বিজ্ঞানের নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, স্পেশালি মহাবিশ্ব নিয়ে আবিষ্কার হচ্ছে যেগুলি, সেগুলো দেখেও আমি খুব আনন্দ পাই। তো মেইনলি আমি আমাদের দেশের ছেলেমেয়েদের দেখে খুব আনন্দ পাই, কারণ এরা এত ক্রিয়েটিভ, এত কাজ করছে আজকাল, যে আমার মনে হচ্ছে যে আমাদের বয়সী মানুষেরা, আমাদের এখন রিল্যাক্স করার সময় এসছে। আমরা শুয়ে শুয়ে থাকবো, আর সব ইয়াং জেনারেশন ওরা দায়িত্ব নেবে, সব কিছু দায়িত্ব নিয়ে নেবে ওরা। খুবই চমৎকার। এবং এই জন্য আমরা সবসময় দেখি যে স্যার আপনি অলওয়েজ ইয়াং জেনারেশনের সাথে কাজ করেন। তো কখনো কি এই কাজ করতে করতে হাঁপিয়ে যান, বা মনে হয় যে বাচ্চারা এত বেশি কাজ করছে, ওই এনার্জিটা ধরে রাখেন কিভাবে? আমার বয়স হয়েছে 70, ঠিক আছে, এই 23শে ডিসেম্বর, কিন্তু আমি আসলে জানি যে আসলে আমার বয়স হয় নাই। ওকে, এই জন্য যখন নাকি ছোট ছেলে মেয়েদের সঙ্গে আমি কথা বলি, আমি খুবই ভেরি কমফোর্টেবল, আমার কোনো সমস্যাই হয় না। যখন বড় মানুষজন থাকে তখন আমাকে ভান করতে হয় যে আমি বড় হয়ে গেছি, কাজে বড়রা যেভাবে কথা বলে সেভাবে কথা বলতে হয়, সেভাবে কথা শুনতে চায় সেভাবে কথা শোনাতে হয়। কিন্তু আসলে আমি কমফোর্টেবল বাচ্চাদের সাথে, কিন্তু আমি ওদের সঙ্গে আমি কখনোই টায়ার্ড হই না, কখনোই হয়নি। বড়দের সাথে যখন টায়ার্ড হয়ে যান তখন ওই ভান করতে কষ্ট হয়, তো কাছে বড়দের সঙ্গে কথা বলতে হলে কিছু ভান করতে হয়, বড় হয়ে গেছি, গুরুত্বপূর্ণ কথা বলতে হয়, সিরিয়াস আলোচনা করতে হয়, দেশ নিয়ে কথা বলতে হয়, রাজনীতি নিয়ে কথা বলতে হয়। আশা করি আমাকেও বাচ্চা হিসেবেই ট্রিট করবেন, তাহলে আমাদের অবশ্যই। তোমার দাড়ি যত বড়ই হোক, তুমি বাচ্চা। না, আমিও আপনার মতো বাচ্চা থাকতেই পছন্দ করি, আশা করি সবসময় থাকতে পারবো। তো স্যার, বাচ্চাদের জন্যই তো আপনি বেশি লেখালেখি করেন, এটাও কি একটা কারণ যে বাচ্চাদের জন্য লিখতেই বেশি কমফোর্টেবল ফিল করেন? বড়দের জন্য লিখতেও কি হাঁপিয়ে যান? বড়দের জন্য আসলে আমার বড়দের জন্য লেখার ইচ্ছা আছে, আমি লিখবো, ঠিক আছে, আমি এক ধরনের প্রস্তুতি নিচ্ছি আসলে, ঠিক আছে। কিন্তু যেহেতু বাচ্চাদের জন্য কেউ লিখে না প্রথমত, এবং অনেকেরই ধারণা বাচ্চাদের জন্য যদি কেউ লিখে তাহলে তার নাম হয়ে যাবে শিশু সাহিত্যিক। কেউ শিশু সাহিত্যিক হতে যায় না, সবাই সাহিত্যিক হতে যায়। কাজেই ওই সিলটা পিছনে পড়ে যাবে, তখন কেউ গুরুত্ব দিয়ে নেবে না, ও শিশু সাহিত্যিক। সেজন্য আমাদের বাচ্চাদের জন্য কেউ লিখে না। আমি তো ছোট ছিলাম, ছোট থাকতে আমি তো বই পড়েই বড় হয়েছি, কাজে আমি জানি যে বই পড়তে কত মজা, কত আনন্দ। কাজে বাচ্চাদের যদি সেরকম ভালো বই না থাকে তখন কেমন করে হবে। আমি যেটুকু পারি আমার মতন করে আমি বাচ্চাদের জন্য লিখে যাচ্ছি। আর বাচ্চাদের একটা চাপ থাকে আসলে, কারণ আমার মনে আছে একটা বাচ্চা, সে আমাকে একদম ঘোষণা দিয়ে বললো, স্যার আপনি যদি বড়দের জন্য লেখেন আমরা ঠ্যাং ভেঙে দেবো। লিটারালি সে আমাকে বলতো আমরা ঠ্যাং ভেঙে দেবো।
এই এত বড় থ্রেড পাওয়ার পরে আমি তো কেমন করে বড়দের জন্য লিখি, কাজে বাচ্চাদের জন্য আমার বেশি লিখতে হয়। আর ছোট বাচ্চারা তো খুব আন্তরিক হয়, তো আমি যখন একটা ফাঁকি দিয়ে কিছু একটা লেখার চেষ্টা করি তখন ওরা বলে, স্যার এটা কি লিখছেন স্যার, পরে বমি এসে যাচ্ছে, বুঝলেন? বড়রা কিন্তু কখনো বলবে না, বড়রা বলবে হ্যাঁ কেমন হয়েছে, হ্যাঁ ভালোই হয়েছে ভালোই হয়েছে, কিন্তু ছোট বাচ্চারা কিন্তু বলে দেয় এটা কি লিখছেন আপনি, পরে বমি এসে যাচ্ছে। আমার যখন ভালো লাগে তখন ওরা যখন নাকি বলে এত ভালো লাগছে স্যার, যদি পাওয়ার ইনফিনিটি ভালো লেগেছে, তখন আমি জানি যে এটা আসলে ওরা মন থেকে বলছে, ওরা আমাকে খুশি করার জন্য বলছে না, তাই না? কাজে এত খোলাখুলি, এত ফ্র্যাঙ্ক, এত ট্রান্সপারেন্ট, ওদের সঙ্গে তো আমার কখনো সমস্যা হয় না। আমি ভেরি ভেরি কমফোর্টেবল ওদের সাথে। যখন স্যার বই পড়তেন তখনও কি ছোটদের বই বেশি পড়তেন? আমরা জানি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আপনার অনেক বেশি পছন্দ ছিল, কিন্তু লেখক হিসেবে তাহলে কেন? আমি ছোট থাকতে আমরা একটু ইচড়ে পাকা ধরনের ছিলাম, তো কাজে অনেক ছোট থাকতে অনেক বড়দের বই পড়েছি যেগুলো পড়ার কথা না। কারণ আমার বাবা একটাই শখ ছিল বইয়ের, কাজে আমার বাসা ভর্তি বই ছিল, সেই ছোট থাকতে আমরা বই পড়েছি। কাজে বই পড়ার ব্যাপারে আমাদের কোনো ইয়ে নেই, আমি শুধু বাচ্চাদের বই পড়েছি তা না, আমি সবার বই পড়েছি, শুধু আমি না সবাই পড়েছে। আর মানিক বন্দ্যোপাধ্যায়ের বইয়ের আমি একটু আলাদাভাবে বলে দিই, সেটা হচ্ছে গিয়ে 1971 সালে যখন নাকি দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ ছিল, লিটারালি একবেলা খেলে পরের বেলা কি খাবো সেটার কোনো গ্যারান্টি নেই। তখন আমি একদিন ইউনিভার্সিটি থেকে হেঁটে হেঁটে আসছি, তখন দেখলাম একটা বইয়ের দোকানে মানিক গ্রন্থাবলী, পুরো মানিক বন্দ্যোপাধ্যায়ের সিরিজ, পূর্ণেন্দু রাগা প্রচ্ছদ, এত সুন্দর বইটা। আমি খালি গুগল দেখি, হাতে নাড়ি করে দেখি, এভাবে দেখি, কারণ কেনার তো ক্ষমতা নেই আমার, রাইট? বাসায় আসলাম, এসে বললাম ইস এত সুন্দর বই, এতগুলো মানিক বন্দ্যোপাধ্যায়ের বই, এত সুন্দর বই। এমনভাবে বলছিলাম আমি যে আমার মা এসে আমাকে 300 টাকা দিলেন, বলে যা বইগুলো কিনে নেব। 300 টাকা দাম ছিল সেটা। আমি জানি যে ওই 300 টাকায় দেওয়ার কারণে আমাদের পরিবারের অবস্থা 12টা বেজে যাবে, এবং সেই সময় 300 টাকা অনেক টাকা ছিল। কিন্তু আমি জিজ্ঞাসা করি নাই কোথায় পেলেন টাকাটা, সত্যি দিয়ে দিচ্ছেন, আসলে কিনবো? দৌড়তে আসছি সে বই কিনাতে। তো সে বই কিনে ঘাড়ে করে, রিক্সা ভাড়াও নেই, হেঁটে ঘাড়ে করে বাসায় নিয়ে গেলাম। তারপরে এক এক ভাই বোন এক একটা ভলিউম নিয়ে বসে আছে, চিত হয়ে, শুয়ে, কাত হয়ে, বাঁকা হয়ে, আমরা সবাই বসে শুধু মানিক বন্দ্যোপাধ্যায় পড়লাম সপ্তাহ 2 সেই জন্য মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্য আলাদা একটা মত আছে, কারণ আমার সেই গল্পটা মনে পড়ে যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের সময়। খুবই অনুপ্রেরণামূলক কথা। এবং আমার অনেক পছন্দের সাহিত্যিকদের প্রিয় সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়। আমি নিজে কম পড়েছি, কিন্তু আমার প্রিয় সাহিত্যিকদের কেন যেন মানিক বন্দ্যোপাধ্যায় বেশি প্রিয়। আপনার কি মনে হয় আপনার লেখালেখিতে ওনার বই পড়া কোনোভাবে ইন্সপায়ার করেছে? সেভাবে, কারণ মানিক বন্দ্যোপাধ্যায় এত বড়, আমি যে বলি ওনার লেখা ইন্সপায়ার করছে, ওনাকে একটু ইনসাল্ট করা হবে। আমি ছোট মানুষ, ছোটদের জন্য লিখি। তবে আমাকে ডেফিনেটলি ইন্সপায়ার করছে বাচ্চাদের জন্য লেখা, সেটার নাম হচ্ছে গিয়ে মার্ক টুয়েন। আসলে আমি যখন প্রথম টম সয়ার পড়েছি তখন প্রথমবার আমি আবিষ্কার করলাম যে বাচ্চাদের বই তো শুধু বাচ্চাদের লুতুপুতু হইতে হবে এমন কোনো কথা নাই, বাচ্চা তো দুষ্টু হইতে পারে। শুধু তাই না, ওই বাচ্চাটা টম সয়ার যখন স্কুলে এসে দেখলো বেকি নামে একটা নতুন মেয়ে এসছে, মেয়েটা দেখতে সুন্দর হয়েছে, তখন মেয়েটার কাছে বসতে হবে, তখন সে দুষ্টামি করলো, কারণ দুষ্টামি করলে শাস্তি হিসেবে তাকে পাশে বসায় দেওয়া হয়। দ্য হোল থিং আমি পড়ে আমি এত অবাক হলাম, আরে কি আশ্চর্য। আসলে বাচ্চাদের বই তো এরকমই লেখা উচিত, সেই জন্য সারা জীবন থেকে আমি টম সয়ারের মতন একটা বই লেখার চেষ্টা করে যাচ্ছি। স্যার তখনই কি লেখা শুরু করে দিয়েছিলেন নাকি আরো পরে? আমি লেখা শুরু করেছি যখন আমি ক্লাস 3-তে পড়ি, তখন থেকে। তখন তো জানতাম না, তখন ভাবতাম যে বই লিখলে বইয়ের যে ছবি সেটাও বুঝি লেখকই আঁকতে হয়। কাজে আমার যাবতীয় প্রকাশনাতে বই এবং ছবি সবই ছিল এখানে বইগুলোতে ছোট থাকতে। কারণ হচ্ছে কি আমাদের বাসায় লেখালেখিটাকে খুবই সহজভাবে নেওয়া হতো। আমার বাবা খুব নিজেও লিখতেন, আমার মাও লিখতেন, আমার ভাইও লেখে, আমিও লিখি, আমার ছোট ভাইও লেখে, আমার বোনও লিখে, সবাই লেখে আর কি। যদি আমাদের বাসায় বিড়াল থাকে সে বিড়ালটা লিখবে নিশ্চয়ই। তো সেই জন্য লেখালেখিটা যে কঠিন, আমরা কেউ কিন্তু চিন্তা করিনি যে আমরা লেখক হবো, অলরাইট? আমরা লিখছি, কিন্তু আমরা কিন্তু কেউই জানি না যে আমরা লেখক হবো। লিখছি লেখা তো সহজ, লিখতে তো হয়, কাগজ থাকলে লেখা যায়, কলম থাকলে লেখা যায়, কেন লিখবো না? কিন্তু অনেক বই পড়লে যেটা হয়, অনেক বই পড়লে মানুষের হয়তো একটা লেখার ক্ষমতা হয়। কারণ হুমায়ুন আহমেদ যে এত কি বলবো, এত পপুলার, এত ভালো, এত বড় একটা লেখক হয়েছে, তার কারণ সে যত বই পড়েছে ছোট থাকতে, তার কোনো সীমা নাই আসলে। সেই জন্য ছোট থাকতে লিখেছি, কিন্তু লেখক হবো কখনো চিন্তা করিনি। স্যার এরপর এখনো কি আপনি নিজেকে লেখক হিসেবে আইডেন্টিফাই করেন? করি না আসলে, প্লিজ।
আমার খুবই লজ্জা লাগে কেউ যদি লেখক বলে আমার, ওকে? কারণ আমি মাস্টার মানুষ, আমি ইউনিভার্সিটিতে পড়াই। কেউ যদি বলে মাস্টার, শিক্ষক, টিচার, তাহলে আমি কমফোর্টেবল। লেখক বললে আমার একটু অস্বস্তি লাগে যে লেখক লেখক লেখক। তবে বাচ্চারা যেহেতু আমার লেখা পছন্দ করে, আমি সেটা এনজয় করি। আমার মনে আছে আমি একটা নতুন লেখা শুরু করেছি, সেটার নাম হচ্ছে গিয়ে টুনটুনি ও ছোটাচ্ছু। আমি জীবনে বুঝি নাই যে বাচ্চারা এটার জন্য পাগল হবে। আচ্ছা ঠিক আছে, লিখলাম ভালো। তারপরে আর স্যার আরেকটা, স্যার আরেকটা, স্যার আরেকটা, স্যার আরেকটা, স্যার আরেকটা। তখন আরেকটা লিখলাম। এখন এমন বিপদ হয়েছে, আমি রাস্তা দিয়ে হাঁটতে পারি না। দৌড়তে একটা বাচ্চা আসে আমার কাছে, স্যার স্যার স্যার। আমি বলবো তুমি কি বলবা? বলেন। আমি বলবো তুমি বলবা যে স্যার আরেকটা টুনটুনি ছোটাচ্ছু লিখতে হবে, ঠিক? বলে জি স্যার জি স্যার জি স্যার। কি অবস্থা! এখন আমাকে মনে হচ্ছে প্রতি বছর আমাকে এটা লিখতে হবে। আমি এটা প্ল্যান করে লিখি নাই। চরিত্রগুলো এলোমেলো, কে বড় কে ছোট কে মাঝারি, কে কি করবে, বাবা কি করবে, মা কি করবে, কার বাবা কে কার মা কে, কোনো ঠিক ঠিকানা নেই। আমাকে লিখে দিতে হচ্ছে। আমরাও আশা করি আপনি সবসময় লিখে যাবেন, শুধু টুনটুনি এবং ছোটাচ্ছু না, শুরুর দিককার আরো যেসব পাঠক প্রিয় চরিত্ররা আছে, সায়রা সায়েন্টিস্ট, জাফর, তারপর বিজ্ঞানী শব্দর আলী, সবাইকে আমরা আবার ফিরে পাবো একসময়, সেই আশা করি। স্যার, আপনার শিক্ষক জীবন নিয়ে পরবর্তীতে আমরা আসবো, কিন্তু তার আগে লেখালেখিতে যদি আরেকটু থাকি, সায়েন্স ফিকশন লেখাটা কিভাবে শুরু হলো? ওই সময় তো বাংলায় এতটা চল ছিল না। আমি আমার প্রথম সায়েন্স ফিকশন লিখেছি আমি যে সময় ক্লাস 3-তে পড়ি, ঠিক আছে? আমি জানিও না যে সায়েন্স ফিকশন নামে আলাদা একটা মানে ধারা আছে এখান থেকে। তাই আমার মনে আছে আমি সায়েন্স ফিকশনকে লিখেছিলাম যে লোহা লক্ষ্য টিন দিয়ে একটা রকেট বানায় একজন একটা গেল, গ্রহে গেল, সেই গ্রহে নামার পরে তাকে নিঃশ্বাস নিতে হবে, এখানে কি অক্সিজেন আছে কি নাই, সে তখন একটা ম্যাচ জ্বালালো, দেখলো ম্যাচটা জ্বলতেছে, তার মানে নিশ্চয়ই অক্সিজেন আছে। আমি কিন্তু ক্লাস 3-তে পড়ি, খুবই ছোট। এটা কি কোনো বইতে আছে? না না, আমি ছোট, আমি কিছু লেখা কিছু জানিও না, তাই না? কাজেই সায়েন্স ফিকশনটা আমি তখন কিন্তু জানি না যে সায়েন্স ফিকশনের একটা ব্যাপার আছে। কাজেই মানে বেসিক্যালি সায়েন্সকে নিয়ে কাহিনী যে লেখা সম্ভব হয় আমাকে সেটা কেউ বলে নাই, আমি এটা নিজেই আবিষ্কার করি যে ছোটো থাকতে। কাজে বড় হয়ে ন্যাচারালি সায়েন্স ফিকশন লিখলাম। আমি যখন প্রথম সায়েন্স ফিকশন লিখেছি ওটার নাম হচ্ছে গিয়ে কপট্রনিক ভালোবাসা। ওইটা আমি তো ইউনিভার্সিটিতে পড়ি, তখন মাত্র একটা পত্রিকা ছিল, সেটার নাম হচ্ছে কি বিচিত্রা। মাত্র একটা মাসিক পত্রিকা ছিল, এবং কারো লেখা যদি বিচিত্রায় ছাপা হতো সে রাতারাতি লেখক হয়ে যেত, তাই না? কারণ আর তো কোনো পত্রিকা নাই, এখানে পত্রিকা ছাপা হওয়া মানে। আমার লেখাটা যখন নাকি ছাপা হলো, আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমার অহংকারে মাটিতে পা পড়ে না। আমি একটা সিগারেট ধরাই, আমি তখন সিগারেট খেতাম, আমি ছেড়ে দিয়েছি কিন্তু সিগারেট, ঠিক আছে? কেউ সিগারেট খাবে না। সেই সিগারেট মুখে নিয়ে হাঁটি, উদাস চোখে এইভাবে হাঁটি রাস্তায় দিক দিয়ে, ইউনিভার্সিটি এক মাথা থেকে আরেক মাথা। এত বড় লেখক হয়ে গেছি আমি। তারপরের সংখ্যাতে একজন লিখলো, মোহাম্মদ জাফর ইকবাল কপট্রনিক ভালোবাসা নামে একটি লেখা লিখিয়েছেন, এটা অমুক বই থেকে নকল করা হয়েছে। রাশিয়ান একটা আইভা নামে একটা শর্ট স্টোরি ছিল, সেখান থেকে আনাতোলি দনিপ্রভের লেখা, না হ্যাঁ আনাতোলি দনিপ্রভের লেখা ছাপা হয়েছে। আমি রাগের চোটে আমার মানে ব্লাড প্রেশার বয়েল করতেছি, আমি চুরি করে বই লিখছি, আমি কেমন করে এটা প্রতিবাদ করা যায়। অনেক চিন্তা করলাম আমি, তো ভাবলাম যে একটাই মাত্র উপায়, আমি যদি আরেকটা বই গল্প লিখি, তারপরে যদি আরেকটা লিখি, তারপরে যদি আরেকটা লিখি, তো ওই লোক বুঝবে যে একজন তো নকল করে একটা লিখতে পারে, নকল করে চিন্তা লিখতে পারবে না। তারপরে আমি আমার ফ্যাক্টরি চালিয়ে দিলাম, কপট্রনিক ভালোবাসা, কপট্রনিক বিভ্রান্তি, কপট্রনিক অমুক, কপট্রনিক তমুক, একটার পর একটা লিখতে লাগলাম, অন্যরা ছাপাতে লাগলাম। কপট্রনিক সুখ দুঃখ হয়ে গেল। তখন পরে দেখলাম আরে এদের একটা বই হয়, তখন সেটা দিয়ে আমার জীবনের প্রথম বই ছাপা হলো আর কি। জীবনের প্রথম বই ছাপা হয় যে কি আনন্দ, এটা মানে যারা এখানে যারা লিখেছে তারা বলতে পারবে, যারা লিখে নেয় তারা এখনো জানে না। যারা লিখতে চায় তাদের জন্য কি? আমিও চাই যে লিখুক সবাই, রাইট? লেখার জন্য আমাদের দেশে যেটা সমস্যা সেটা হচ্ছে কি বইমেলার সময় অনেক বই ছাপা হয়, অসংখ্য বই ছাপা হয়। আমি খোঁজ নিয়ে দেখেছি এই বইগুলি নতুন লেখকরা নিজের পকেটের পয়সা দিয়ে এই বইগুলি ছাপায়, এটা একদমই উচিত না আসলে, রাইট? নিজের পকেটের পয়সা দিয়ে বই ছাপতে হয় না, বই লিখতে হয়, এবং পাবলিশার যখন দেখবে বইটা ভালো, পাবলিশার তার পকেটের পয়সা দিয়ে বইটা ছাপাবে, তখন বোঝা যাবে যে হ্যাঁ সে গ্রন্থকার হয়েছে, আর আগে সে গ্রন্থকার না। কাজে আমি সবাইকে অনুরোধ করবো যে যারা মানে লেখক যারা হতে চায় তারা যেন জীবনেও নিজের পকেটের পয়সা দিয়ে বই না ছাপায়। ভালো লিখলে পাবলিশাররা অটোমেটিক্যালি সেই বই ছাপাবে। আর ভালো লেখাটা খুবই সহজ,
বেশি বই পড়তে হবে, যে যত বেশি বই পড়বে সে তত ভালো লিখবে। আমি একটা কাগজে লিখে দিয়ে দিচ্ছি, এবং কেউ যদি বলে আমি এতগুলো বই পড়ছি এখনো সুন্দর লিখতে পারি না, আমি একদম মানে কি বলবো, মানে সে আমার সাথে বাজি ধরতে চায়, আমি সেই বাজি টাকাটা তাকে ফেরত দিয়ে দেবো। কিন্তু আমি জানি বেশি বই পড়লে সে লিখতে পারবে। স্যার, নতুন বই, নতুন লেখক আর পাবলিশারের কথা যেহেতু আসলো, আমরা জানি হাত কাটা রবিন আপনার খুবই অসাধারণ একটা বই আছে, যেটা আমি শিওর যে অনেক বাচ্চাদেরকে সাহস জুগিয়েছে বিভিন্ন সময়। হাত কাটা রবিনের একটা বড় ভার্সন ছিল এবং পাবলিশারের রিকোয়েস্টে সম্ভবত ছোট করতে হয়েছিল। এই বিষয়টা তাহলে কিভাবে কাজ করলো? কারণ হচ্ছে কি, আমি তো মানে ইউনিভার্সিটিতে পড়ি, হাত কাটা রবিন আমি লিখলাম, লিখে তখন তো আর ছিল না, মানে ফটোকপিং মেশিন ছিল না, কাজে কপি করার কোনো উপায় নাই। কাজে আমি একটা খামের ভিতরে আবার একজন পাবলিশের কাছে যাব, গিয়ে বলবো এই যে আমি একটা বই লিখেছি, এটা লজ্জা লাগে না, কেমন লাগে একটা। কাজে আমি একটা খামের ভিতরে ভরে ঠিকানা লিখে আমি পোস্ট করে দিলাম। তো ওই এনভেলপটা পাওয়ার পরে উনি তখন আমাকে একটা পাল্টা চিঠি লিখলেন যে আপনার ম্যানুস্ক্রিপ্ট পেয়েছি, আমি ছাপতে রাজি আছি, আপনি আসেন। তো আমি সাথে সাথে, আমার একটা সাইকেল ছিল, আমি সেই সাইকেল চালিয়ে সেই সদরঘাট মানে পুরান ঢাকায় গিয়ে মাওলা ব্রাদার্স, জাহাঙ্গীর পাবলিশারের নাম, আমি ওনার সঙ্গে দেখা করলাম। উনি আমাকে দেখে খুবই অবাক হলেন, কারণ আমি যখন নাকি ইউনিভার্সিটিতে পড়তাম আমার চেহারায় বয়সে ছাপ পড়তো না, আমাকে দেখে মনে হয়তো ক্লাস 6-এ পড়ে, নাহলে ক্লাস 7-এ পড়ে। খুবই অবাক হলেন যে এটা আপনার লেখা। আমি বললাম যে হ্যাঁ, এটা আমার লেখা। তখন উনি বললেন যে মানে বাচ্চাদের কাছে তো টাকা পয়সা বেশি থাকে না, ওরা তো বইটা মোটা হলে বইটা কিনতে পারবে না, বইটা ছোট হলে বইটা কিনতে পারবে, যদি বইটা একটু ছোট করে দেন, বলে হ্যাঁ কোনো প্রবলেম নেই, আমি এখনই বই ছোট করে দেবো। বলে আমি বাসায় এসে সেই রাত্রে বইয়ের প্রায় 1/3 আমি ফেলে দিলাম। আমার এখন একটু মায়া লাগে, আহারে ওই 1/3 পেতাম কোথায় আছে, এখন তো ওই ভিতরে ঢুকিয়ে দেওয়া যেত। তো যাই হোক ফেলে দিয়ে আমি আবার নিয়ে গেলাম। তারপর সেই বইটা ছাপা হলো, সেটার নাম হচ্ছে হাত কাটা রবিন। আর ওখানে আমার মনে আছে আমি যখন নাকি ওখানে যেতাম মাওলা ব্রাদার্সে, ওখানে কবি শামসুর রহমান আসতেন, বড় বড় লেখক আসতেন, কবিরা আসতেন, সিঙ্গারা খেতেন ওনারা, আমি পাশে বসে বসে সিঙ্গারা খেতাম ওনাদের সাথে। তাই না, এটা একটা বিশাল অভিজ্ঞতা। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি সেভাবে আমার এই হাত কাটা রবিনটার মানে ছোট হয়ে গেল আর কি। নিঃসন্দেহে খুব দারুণ অভিজ্ঞতা। কিন্তু মার্ক টুয়েনের বইয়ের কথা বলছিলেন, তো আমি ছোটবেলায় মার্ক টুয়েনের টম সয়ার, হাকলবেরি ফিন খুব পছন্দ করতাম। হাত কাটা রবিনও আমাকে সেরকম একই রকম আনন্দ দিয়েছিল। আমার কাছে মনে হয় বইটা অনেকটাই কাছাকাছি ওই লাইফটা ছিল আর কি। তা এখন ওই জিনিসটা আমারও খুব আক্ষেপ লাগে যে পুরোটা যদি পড়তে পারতাম। নতুন লেখকদেরকে আসলে এরকম অনুরোধে সাড়া দেওয়া কি তাহলে উচিত? না, মানে আমার মনে হয় না, মানে ইটস অলরাইট, দিতেই পারে। কারণ একজন এখন তো বই ছাপানো সোজা, বই কম্পোজ করে ছাপানো যায়, মানে ইন্ডাস্ট্রিটা অনেক ডেভেলপ করে গিয়েছে। তখন কিন্তু বইটা ছাপানোর জন্য ওই যে সীসার ছিল, অক্ষর ছিল, একটা একটা করে বসিয়ে এটা করতে হতো, তাই না? একটা বিশাল ব্যাপার ছিল, একটা যজ্ঞ একটা কাণ্ড ছিল। কাজে সেই সময় আমার মতন একজন নতুন লেখকের বই একজন পাবলিশার ছাপাতে রাজি হয়েছে, সেটা বিশাল ব্যাপার, তাই না? কাজে আমি ওনাকে মোটেও করি না, জাহাঙ্গীর ভাইকে আমি মোটেও দোষ দিই না যে কেন আপনি এটা বললেন। ওনার সঙ্গে পরে দেখা হয়েছে, যখন নাকি আমি মানে পূর্ণবয়স্ক হয়েছে, আমার লেখালেখি মানুষজন পড়ছে, তাই না, তখনও দেখা হয়েছে। এখন উনি আর নাই, ওনার মেয়ে পাবলিশিং করে, তাই না? তাও ধন্যবাদ ওনাকে যে উনি আমাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছেন এই বইগুলো। স্যার, আমার শিক্ষা, জি স্যার কিছু বলছেন? হ্যাঁ, আমি যখন বললামই আর একটা বলি, আমি তখন এই বইটা ছাপা হওয়ার পরে আমার কপটনিক শুদ্ধ করে ছাপিয়েছিল মুক্তধারা, যিনি নাকি বাংলা মানে একাডেমিতে বই মেলাটা শুরু করেছিলেন উনি। তো ওই বইটা ছাপানোর পরে উনি আমাকে বললেন আপনার কাছে কি আর কোনো ম্যানুস্ক্রিপ্ট আছে, তার মানে ওনার বইটা পছন্দ হয়েছে। আমার কাছে নাই, কিন্তু আমাদের জি আছে, আমি নিয়ে আসবো না আরেকটা। তারপরে বাসায় এসে 3-4 রাতের ভিতরে আমি আরেকটা বই লিখে ফেললাম, এই জি আছে, এই যে নেন আরেকটা। কাজে নতুন লেখক হলে অনেক কি হয় আর কি, এগুলা অনেক কিছু করতে হয় আর কি। স্যার, এই কাজটা কিন্তু বাচ্চারাও করে, মানে একেবারে সব কাজে ঝাঁপিয়ে পড়ে। বড়রা কিন্তু অনেক বেশি নেতিবাচকতা দেখায় অনেক ক্ষেত্রে। আমি জানি না আপনি এগ্রি করবেন কিনা। এটা কি বাচ্চাদের সাথে কাজ করেন বলে আপনার মাঝে আরো বেশি করে থাকে সব সময়? না, সেটা আমার মনে হয় যে নতুন লেখক তো বই ছাপা হবে, আর একটা বই ছাপতে যাচ্ছেন, উনি বলছেন আছেন, আমি বলি যে নাই, তাহলে মনে হয় হয়তো পরে না ছাপান, কাজে আছেন বলতে বলতে আমি রাজি করে ফেললাম, সেই আর কি। এটা ছেলে মানুষের ব্যাপার, ঠিক আছে। ভাগ্যিস লিখেছিলেন। সো শিক্ষা ব্যবস্থার কথায় যদি আবার আসি, শিক্ষা জীবনের কথায় যদি আসি, আপনি নিজেও নিজেকে শিক্ষক বলতে বেশি পছন্দ করেন। এই শিক্ষকতার সাথে কি আপনার লেখার কোনো সম্পর্ক পেয়েছেন, বা মনে হয় যে শিক্ষকতা করেছেন বলে লেখাগুলো আরো ভালো হয়েছে বা অনুপ্রেরণা পেয়েছেন? সেটা আমি মানে যেহেতু শিক্ষকতা করেছি সেজন্য
ছেলে মেয়েদের সঙ্গে আমার একটা যোগাযোগ আছে, ইউনিভার্সিটি স্টুডেন্টদের সঙ্গে একটা যোগাযোগ আছে, তাই না? সেই হিসাবে ইয়াং ছেলেমেয়েরা কীভাবে কাজ করে, কীভাবে চিন্তা করে, ওই আইডিয়াটা এসছে, তাই না? আর যেহেতু মানে বিজ্ঞানের শিক্ষক কিংবা পদার্থবিজ্ঞানের শিক্ষক, কম্পিউটার সায়েন্সের শিক্ষক, এর সায়েন্সের সঙ্গে রিলেশন আছে, সেই হিসাবে থাকে। কিন্তু এছাড়া আমার মনে হয় না যে আর অন্য কোনো জায়গায় তার ইনফ্লুয়েন্স আছে, লেখালেখিটা ইন্ডিপেন্ডেন্ট। শিক্ষক হিসেবে আপনার যে অভিজ্ঞতা, সাস্টে এত বছরের অভিজ্ঞতা, সবকিছু মিলিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে বড়দের মতো প্রশ্ন হয়ে যাচ্ছে। আমি আশা করি আপনি আমাকে বাচ্চা ভেবে ওইভাবে ছোট করে বলবেন যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার কি চিন্তা এখন, মানে আপনি কি আশাবাদী নাকি কোনো কিছু নিরাশ করে? নতুন শিক্ষা ব্যবস্থার অনেক কিছু আসছে, সবকিছু মিলিয়ে মানে আমি বলি, মানে বাচ্চাদের লেখাপড়াটা খুবই, আমি যেহেতু বাচ্চাদের সঙ্গে এক ধরনের যোগাযোগ আছে আমার, আমি জানি এদেরকে লেখাপড়ার নামে এত কষ্ট দেওয়া হয়, এটা কোনো তুলনা নেই। আগে একটা সময় ছিল যখন নাকি বাবা কিংবা মা আমার কাছে এসে বলতেন, এই যে আমার ছেলে, এই দেখেন জিপিএ 5 পেয়েছে, আমি বললাম বাহ কি চমৎকার, কি খুশি হয়েছিলাম আমি। আজকাল যদি কোনো একটা বাবা কিংবা মা আমাকে একটা বাচ্চাকে নিয়ে এসে বলেন যে এই যে আমার বাচ্চা দেখেন জিপিএ 5 পেলে, আমার মনটা খারাপ হয়ে যাবে। আহারে, এই বাচ্চাটার কি কষ্ট, সে স্কুলে যায়, স্কুলে গিয়ে একটা কঠিন একটা নিরস জায়গায় পড়াশোনা করবে, তারপরে যখন বাসায় আসে তখন তাকে কোচিং করতে হয়, একটা কোচিংয়ের পরে আরেকটা কোচিং করতে হয়, তারপরে বাসায় আসে, সেখানে তাকে গাইড বই মুখস্থ করতে হয়। তার মা ওই যে বাংলাদেশের সমস্ত পত্রিকায় গাইড ছাপায়, সেখান থেকে কেটে কেটে তাকে মুখস্থ করায়, তারপরে পরীক্ষার মাঝে প্রশ্ন ফাঁস হয়ে যায়, তারপর তার সেই মা সেই প্রশ্ন ফাঁস ফেসবুক থেকে ডাউনলোড করে, তারপরে সেটা তার একটা টিচারকে নিয়ে আসে, সেই টিচার সাথে সলভ করে, তারপরে সেটা বাচ্চাকে মুখস্থ করায়, তারপরে বাচ্চা পরীক্ষা দিতে যায়, মা বাইরে দাঁড়ায় থাকে, পরীক্ষা থেকে বেরিয়ে আসলে কেমন হয়েছে জিজ্ঞেস করে, যদি বলে ভালো হয় না এটা কি বকাবকি দেয়। তারপর যখন পরীক্ষার রেজাল্টটা হয়, সেই পরীক্ষার রেজাল্ট হওয়ার পরে যে একটু 19-20 হয়, কি প্রচন্ড বকাবকি করে, বলে অমুকের বাচ্চা এত ভালো করছে, তুই কেন পারিস নাই। আমার মনটা খারাপ হয়ে যায়, আহা বেচারা, বাচ্চারা জীবনটা কত নষ্ট হয়েছে। কেউ যদি আমি কিন্তু যোগ করতেছি না, আমি কিন্তু সত্যি কথা বলতেছি। অলরাইট, এই হচ্ছে আমার দেশের এডুকেশন সিস্টেম। তো এটা নিয়ে তো আমার খুশি হওয়ার তো কিছু নাই, আনন্দ হওয়ার কিছু নাই, কোনোভাবে বোঝাতে পারি না। তবে বর্তমানে বাচ্চাদের, ছেলে মেয়েদের লেখাপড়ার একটা ফান্ডামেন্টাল একটা চেঞ্জ করা হচ্ছে, কারিকুলামগুলো চেঞ্জ করা হচ্ছে। ক্লাস 6-7 এই বছর শুরু হয়েছে। আমার একটু আগে একটা বাচ্চা মেয়ের সঙ্গে দেখা হলো, সে মেয়েটা এসে জিজ্ঞেস করলো, স্যার ক্লাস 6-এর বইটা আপনি লিখেছেন না? আমি বললাম যে হ্যাঁ, আমি আছি ওর সঙ্গে। যেহেতু স্যার ওখানে যে একটা কমিক আছে, তাহলে বুঝেছো, ক্লাস 6-এর সায়েন্স বই একটা কমিক আছে, সেই কমিকের ভিতরে যে ওই যে ক্যারেক্টারটা আছে শাহানা, স্যার ওইটা কি আপনার টুনটুনি থেকে নেন নাই? আমি আসলে নামটা দিয়েছি শাহানা, কমিকের স্টোরিটা আমি লিখেছি, অলরাইট। তার মানে আমি জিজ্ঞেস করলাম বইটা কেমন হয়েছে, বলছে স্যার কি ভালো হয়েছে, বইটা কি ভালো হয়েছে। এগুলো শুনতে ভালো লাগে। এখন আশা করছি আমি, এটা ক্লাস 6-7-এ শুরু হয়েছে, এরপরে 8-9-এ হবে, এরপরে 10 হবে। কাজে টোটাল স্কুলের বাচ্চাদের লেখাপড়াটা চেঞ্জ হবে, মুখস্থ নির্ভর থাকবে না, এমনভাবে লেখাগুলো আইডিয়াটা করা হয়েছে যেন কোচিং করার কিছু থাকবে না, কোচিংয়ের টিচাররা সুবিধা করতে পারবে না, কি কোচিং করাবে বুঝতে পারবে না। ওকে, কাজে এটা যদি সত্যি যদি করা যায়, ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের এডুকেশনের হিস্ট্রিতে স্কুলের বাচ্চাদের লেখাপড়ার একটা ফান্ডামেন্টাল চেঞ্জ হবে। আর স্কুলের বাচ্চারা যদি চেঞ্জ হয়ে যায়, ওরা যখন বড় হবে ওরা নিজেরা করে নেবে। ইউনিভার্সিটির লেখাপড়া নিয়ে আমি আরো খুব ভালো করে জানি, কিন্তু আমি এখানে বলতে রাজি না, আমি বলতে চাবো না, আমার মনটা খারাপ হয়ে যাবে সেই জন্য। ঠিক আছে, আশা করি মন খারাপ করার ব্যাপারগুলো দ্রুত না হোক, আস্তে আস্তে হলেও ঠিক হয়ে যাবে। শুনে খুবই আশাবাদী হলাম আপনার স্কুলের পরিবর্তনগুলোর কথা শুনে, এবং আশা করি আস্তে আস্তে এটা আরও ভালো হবে। স্যার, এই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতে গিয়ে আপনার কোনো মজার অভিজ্ঞতা যদি শেয়ার করেন, আমরা একটু মন খারাপ করার বিষয়ে কথা বলে ফেলেছি, একটু আনন্দ পাই আবারও। হয় কি, এনসিটিভি মানে আমাদের দেশে যারা টেক্সট বই ছাপান, ওনারা কোনো দরকার পড়লে আমার সঙ্গে যোগাযোগ করেন, মাঝে মাঝে আমাকে বলেন আমাদের একজন দরকার, এই সায়েন্সের আরেকজন লেখক দরকার, ম্যাথামেটিক্সের আরেকজন লেখক দরকার, অমুক বইটার ইংরেজি ট্রান্সলেশন করার জন্য একজন দরকার, তথ্য প্রযুক্তির জন্য লোক দরকার, অমুক দরকার। তো আমার যেহেতু ইয়াংদের সঙ্গে যোগাযোগ আছে, আমি খুব ভালোভাবে, আমি খুব সহজেই, আমি কোনো বুড়ো প্রফেসর জোগাড় করে দিই না, আমি সবসময় ইয়াং ছেলে মেয়ে খুবই ক্রিয়েটিভ, আমি ওদেরকে জোগাড় করে দিই। আমি ওদেরকে দেওয়ার আগে আমি ওদেরকে বলি যে দেখো, আমাদের বাংলাদেশের এনসিটিভির জন্য, এনসিটিভির কেউ আছে নাকি এখানে? আচ্ছা, ভালো, না থাকলে কিছু করার নেই। এনসিটিভি থেকে এখন বই ছাপানোর জন্য আমার একজন দরকার, লেখক দরকার, তো তুমি কি কাজ করতে রাজি আছো? বলে জি স্যার, আমি খুব আনন্দের সঙ্গে কাজ করি। বলে গুড, দেখো
তোমাকে কিন্তু কোনো পয়সা করে দিবে না, পয়সা করে দেওয়ার কথা কিছু, কিন্তু আলটিমেটলি পাবা না তুমি পয়সা করে, ঠিক আছে? বলছি ঠিক আছে, বল তুমি যখন কাজটা শেষ করবা তখন লাস্ট মোমেন্টে বলবে না না এটা দরকার নেই, ফেলাই দিবে, ঠিক আছে? তো তুমি দেখবে তোমার পুরো কাজটা নষ্ট হয়ে যায়, তোমার পরিশ্রম গেছে বৃথা। রাজি আছে? বলেছি স্যার রাজি আছে, রাজি আছে। সিনসিয়ারলি আমি একদম সত্যি সত্যি তাই বলি আমি, যে দেখো কোনো গ্যারান্টি নাই যে তুমি এত পরিশ্রম করে এত কাজটা করবে, শেষ পর্যন্ত এই কাজটা আলটিমেটলি সেটা বাস্তবায়িত হবে। তারপরে ওরা রাজি থাকে, তারপরে ওরা কাজ করে, এবং আলটিমেটলি কখনো কখনো সেই কাজগুলো অ্যাকসেপ্ট হয়, কখনো কখনো কাজগুলো হয়। এই হচ্ছে কি অবস্থা। ওকে, একটা ছবি আঁকে, সেখানে ছোট একটা ছবি 1 স্কোয়ার ইঞ্চের জন্য 300 টাকা না কত যেন, এটা কি হলো? অলরাইট, কাজেই যে শিল্পী তাকে তো একটা টাকা দেওয়ার ব্যাপার আছে, সেটা হয় না। আজকাল অবশ্য চেঞ্জ হয়েছে, কাজেই আপনাদের এনসিটিভি কেউ থাকেন বলে যে আমি এটা বলছি, আজকাল চেঞ্জ হয়েছে। আজকাল সুন্দর সুন্দর বই ছাপা হচ্ছে, আমাদের কথা শুনছেন। যেমন সায়েন্সের বই লেখার সময় আমি ধরো ফিজিক্সের পার্টটা লিখছি, বায়োলজির পার্ট লেখার জন্য একজন দরকার। আমি কার সঙ্গে যোগাযোগ করলাম? বাংলাদেশের সবচেয়ে বড় বায়োলজির বৈজ্ঞানিককে। সেটা কে? প্রফেসর হাসিনা খান। উনি আমাদের দেশে পুরস্কার পেয়েছেন, স্বাধীনতা পুরস্কার পেয়েছেন তার কন্ট্রিবিউশনের জন্য। গতকালকে উনি ছিলেন, সেশনে ছিলেন, হাসিনা খান। আমি ওনাকে ফোন করে বলেছি যে আপনি কি প্লিজ ক্লাস 6-এর বায়োলজির পার্টটা লিখবেন? উনি বললেন হ্যাঁ অবশ্যই লিখবো। তার মানে কি? তার মানে আমাদের দেশের অনেক বড় বড় সায়েন্টিস্টরা ছোট বাচ্চাদের বই লেখার জন্য, পরিশ্রম করার জন্য ওনারা রাজি আছে, তাই তো? কাজে হুইচ ইজ এ ভেরি গুড সাইন। যাকে বলা হয়েছে তারাই কিন্তু আসছে। কাজেই আমি আশা করছি যে এই বিষয়টা চালু হবে এবং বাচ্চাদের জীবন থেকে কষ্ট অনেকটা কমে যাবে সামনে। আমরা ওইটা আশা করি। স্যার, এই যে শিক্ষা ব্যবস্থার যে মন খারাপ করার ব্যাপারগুলো বললেন, এটার সাথে কি আমাদের সামাজিক মূল্যবোধেরও একটা ওঠানামা কাজ করে? কারণ আমরা এখন দেখি যে অনেক ক্ষেত্রে আমরা অন্যের কথা মেনে নিতে পারছি না, ভালো কথা বললেও দেখা যায় আমরা অন্যভাবে হয়তো অনেক ক্ষেত্রে পারসিভ করছি। শিক্ষা ব্যবস্থারও আবার অনেক ভিন্ন ভিন্ন ধারা আছে, এই দুইটার কি কোনো যোগসূত্র আছে? না, আনফর্চুনেটলি আমাদের দেশে সবাই শিক্ষার গুরুত্বটা বুঝেছে, কিন্তু ভুলভাবে বুঝেছে। ওদের ধারণা যে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া হচ্ছে গিয়ে লেখাপড়া করা। আসলে সেটা সত্যি না, কিন্তু লেখাপড়ার উদ্দেশ্য হচ্ছে গিয়ে শেখার ক্ষমতা, শেখা না। কিন্তু শেখা তো সোজা, আমি যে কোনো সময় শেখাতে পারবো, কিন্তু শেখার যে ক্ষমতাটা ওটা কিন্তু আমি যে কোনো সময় শেখাতে পারবো না। কাজেই আমাদের আনফর্চুনেটলি আমরা শেখার ক্ষমতাটা নষ্ট করে তাকে কিছু একটা শেখাই, কিন্তু সেটা করার দরকার নেই। আমার তার শেখার ক্ষমতাটা বাঁচিয়ে রাখতে হবে, যেন শিখতে পারে, যখন খুশি শিখতে পারে, তাহলে হয়ে যাবে। আর যেহেতু মানে সবারই ধারণা যে কম্পিটিশন করতে হবে, সব জায়গায় কম্পিটিশন করতে হবে, অমুকের থেকে ভালো করতে হবে, আমি একদম প্রতিযোগিতার ঘোর বিরোধী। আসলে আমি মনে করি যে প্রতিযোগিতা যদি করতেই হয়, শুধুমাত্র নিজের সঙ্গে প্রতিযোগিতা করবো, অন্যের সঙ্গে না। কারণ একজন তো আমার থেকে ভালো হতেই পারে, আমি যদি আমার থেকে ভালো হয়, আমি তো যত চেষ্টাই করি, আমি তো সে তো আমার থেকে ভালো, খামাখা চেষ্টা করবো কি, আমি আমার নিজেকে ইমপ্রুভ করি, আগে যেরকম ছিলাম তার থেকে বেটার হয়েছে সেখান থেকে। কিন্তু বাবা মা তো তা বুঝবে না, বাবা বলো এই দেখো সে পারছে, তুমি কেন পারলে না, ও পেরেছে তুমি কেন পারলে না, এটা এক। আর সেকেন্ড হচ্ছে গিয়ে মানুষের বুদ্ধিমত্তা কিন্তু অনেক জায়গায় অনেক ধরনের বুদ্ধিমত্তা থাকে। আমরা শুধুমাত্র একটা বাচ্চার এই লেখাপড়ার বুদ্ধিমত্তাটা যাচাই করি, আর অন্যগুলো করি না। যে বাচ্চাটা অসম্ভব ভালো ফুটবল খেলে কিংবা যে অসম্ভব ভালো ক্রিকেট খেলে, মহা মুশকিল, তুমি কেন তার ক্রিকেট খেলাটাকে ক্রেডিট দিচ্ছ না? দেখো কত সুন্দর ক্রিকেট খেলে সে, কত সুন্দর ফুটবল খেলে। যে ছেলেটা অসম্ভব ভালো দাবা খেলে, কেন তার দাবা খেলাটাকে আমি গুরুত্ব দিচ্ছি না? আমি কেন বলবো যে তুমি কেন জিপিএ 5 পাও না এতে, অঙ্কের ভিতরে, ফিজিক্সের ভিতরে? অলরাইট, সেটা তো না। কাজেই আমাদের উচিত হচ্ছে গিয়ে প্রত্যেকটা বাচ্চার ভিতরে খুঁজে বার করা যে কে কোন বাচ্চা কোন দিকে এক্সেলেন্ট, কোন দিকে তার মেধা, কোন দিকে তার ইন্টারেস্ট, এবং সেইখানে তাকে করা, তাকে বড় করা সেখান থেকে। এটা যদি করতে পারি তাহলে হয়। সেটা তো আমরা এখন শুরু করি নাই। এখন আমরা ধরে নিই যে সবাইকে সব জায়গায় ভালো করতে হবে, তা না। আসলে মানে লেখাপড়া ছাড়া অন্য যে বুদ্ধিমত্তা আছে সেগুলোকে যখন আমরা খুঁজে বের করি, সেটাকে আমরা এনকারেজ করা শুরু না করবো, ততদিন আসলে সত্যিকারের লেখাপড়া হবে না। এটা নিয়ে হাওয়ার্ড গার্ডনার নামের একজন শিক্ষাবিদের একটা কাজ আছে, মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি দিয়ে, যেটা বলে যে সবাই এক্সট্রাঅর্ডিনারিলি ট্যালেন্টেড, কিন্তু সেক্টরটা আলাদা। এখনো কি আমাদের শিক্ষা ব্যবস্থা ওই দিকে যাচ্ছে যে এটা আইডেন্টিফাই করতে পারবে? এখন আমাদের যে নতুন যেটা করছি সেখানে আমরা সেটা করা হচ্ছে, যে চেষ্টা করা হচ্ছে সেখান থেকে, বুঝলেন? কারণ নতুন যেটা হচ্ছে সেখানে পরীক্ষার বিষয়টাকে গুরুত্ব অনেক কমিয়ে দেওয়া হয়েছে। সবাই মিলে পরীক্ষা নেবে, বাচ্চারা একজন আরেকজনের নম্বর দিবে। যাক, আশাবাদী হওয়ার মতো অনেক কিছু স্যার আপনার কাছ থেকে শুনতে পাচ্ছি। স্যার, মূল্যবোধের ব্যাপারটা যদি আরেকবার ফিরে আসি, চরমপন্থী যে মনোভাব আমাদের অনেক সময় আমরা রাখি,
দেখা যাচ্ছে যে হয়তো কোথাও ভুল নেই, তাও আমি জোর করে ভুল খুঁজছি, কিংবা একটা হিংসা বিদ্বেষ পুষে রাখছি, কিংবা অন্য মতের, অন্য ধরনের, অন্য জাতের মানুষজনকে আমরা নিতে পারছি না সহজে। এই ধরনের একটা চর্চা যে আমাদের সমাজে দেখা যায়, আপনি নিজেও অনেক কিছু সম্মুখীন হয়েছেন এই বিষয়েও। এই জিনিসগুলো আপনি ডিল করেন কিভাবে? বা অন্য যারা তরুণরা আছে, আপনি হয়তো অনেক দিক থেকে অনেক সাহসী, অনেক বেশি এই বিষয়ে অভিজ্ঞ, কিন্তু যারা নতুনরা আছে কিংবা যারা এখনো এই জিনিসগুলো ভালোভাবে নিতে পারে না, অনেক কষ্ট পায়, সেই জিনিসগুলোকে তারা কিভাবে ফেস করবে, আর এটা থেকে উত্তরণের উপায়ই বা কি? আসলে কেউ যদি তোমাকে গালাগাল করে, তোমার তো আনন্দ পাওয়ার তো কোনো কারণ নেই, তো মনটা তো খারাপ হবে, তাই তো? কাজে এটা তো কিছু করার নাই, এটা তো বলে লাভ নাই যে আমাকে গালাগাল করছো, আমার কিছু হয়নি। অবশ্যই কেউ যদি তোমাকে গালাগাল করে, তোমার মনটা খারাপ হবে। আর কথা হচ্ছে কি, গালাগালটা করবে কেন? এই হচ্ছে নাম্বার 1 কথা। আমি কিন্তু সামনাসামনি তোমাকে কোনোদিন গালি দেবো না, যদি খারাপও লাগে আমি বলবো না। কিন্তু নতুন একটা জিনিস আবিষ্কার হয়েছে, এটার নাম হচ্ছে কি ফেসবুক, তাই না? এখানে কিন্তু একজন আরেকজন খুব সহজে গালি দেয়, সোশ্যাল নেটওয়ার্ক বলে, এর পিছনে গালি দেয়, ওকে গালি দেয়, কি মুশকিল। প্রত্যেকে আর্টিকেল লিখে, একজন কি সুন্দর আর্টিকেল লিখেছে, এটা তলায় দেখি গালি দিয়ে কি যে লিখে ফেলে একজন আরেকজন। এই যে মানুষের পিছন থেকে গালি দেওয়ার একটা সিস্টেম আবিষ্কার হয়েছে সারা পৃথিবীতে, যেটা আগে নাকি কখনোই কেউ করতো না, এখন সেটা অবলীলায় মানুষ করছে, একজন আরেকজনকে গালাগাল করছে। এটা একটা খুব ভয়ঙ্কর জিনিস। আমরা আসলে খুবই জটিল একটা সময় ভিতরে যাচ্ছি, যে সময়টা হচ্ছে গিয়ে যখন সবাই এই সোশ্যাল নেটওয়ার্কে সামনাসামনি নাই, কিন্তু একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করছে, করে সে একজন আরেকজনের গালাগাল করছে, একজন আরেকজনকে মানে কী বলবো, মানে মনে কষ্ট দিচ্ছে, সেই জিনিসগুলো করছে। এটা একটা খুব বিপজ্জনক জায়গা। কাজে এই জায়গা থেকে কিভাবে আমরা বের হবো আমি এখনো জানি না। স্যার, সোশ্যাল মিডিয়া তো একটা টুল, একটা মাধ্যম। গালাগালি যেরকম করছে, আবার অনেক ভালো কথাও তো অনেকে ছড়াচ্ছে, অনেক প্রশংসাও তো অনেকে করছে। কিন্তু যারা করছে, প্রশংসাও করছে মানুষ, গালিগালাজও করছে মানুষ। এই মানুষের ভেতরের মূল্যবোধটা নিয়ে আমরা কিভাবে? আমার যেহেতু মানে আমি সোশ্যাল নেটওয়ার্কে আমি নাই, একদমই নেই আসলে, সেই জন্য আমি এটা সম্পর্কে খুব ভালো জানি না। তো তুমি যদি বলো হ্যাঁ এটা তো অনেক ভালো কাজ হচ্ছে, তাহলে গুড, আমি শুনে খুশি হলাম, ওকে। কিন্তু আমার কেন জানি মনে হয় যে নতুন জেনারেশন যেগুলো হচ্ছে, তারা কিন্তু যেহেতু সোশ্যাল নেটওয়ার্কে অনেক ব্যস্ত থাকে, কাজেই তাদের মানে সময় অপচয় হচ্ছে। আমি আমার ক্লাসে একদিন পড়াচ্ছি, একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম, আমি বোর্ডে লিখতে লিখতে হঠাৎ করে থেমে গেলাম, থেমে গিয়ে বললাম আচ্ছা তুমি বলো দেখি আমি কি লিখেছি, কি বলেছি এই মাত্র। সে দাঁড়িয়ে গেল, মাথা চুলকে বললো স্যার জানি না। আমি পরের জনকে বললাম তুমি বলো দেখি কি হয়েছে, সেও বললো স্যার জানি না। পরের জন বলতে কি বলো তো কি হয়েছে, সে বললো জানি না। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমরা যারা যারা বলতে পারবে না তারা দাঁড়িয়ে যাও। ক্লাসের অর্ধেক ছেলে মেয়ে দাঁড়িয়ে গেল, যে তারা জানে না যে আমি বোর্ডে এই মাত্র আমি কি বলেছি। এটা খুব বিপজ্জনক কথা কিন্তু, তাই না? কারণ সে আমার দিকে এমন না যে ঘুমিয়ে গেছে, আমাকে ভয় পাই যেন আমার কাছে ঘুমায় না, চোখ বড় বড় তাকায় থাকতে হয় আমার দিকে, কিন্তু তারপরেও সে জানে না। বুঝলাই কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে এই একটা জেনারেশন অফ স্টুডেন্ট তৈরি হয়েছে, এদের অ্যাটেনশন স্প্যানটা খুবই কম। কেন অ্যাটেনশন স্প্যানটা কম? কি জন্য? কারণ ওরা যে কাজগুলি করে সেখানে অ্যাটেনশন লাগে না। তুমি যদি বই পড়তে যাও, তোমাকে কিন্তু অনেক সময় দিতে হবে। একটা বই মোটা বই হয়, বসে নিয়ে পড়তে হয়, শুরু হয় একটার পর পৃষ্ঠা, একটা কমিটমেন্ট দিতে হয়, অনেক বড় করতে হয়। কিন্তু আমি যদি ফেসবুকে গিয়ে খালি একটা জায়গায় ক্লিক দেবো, লাইক দেবো, কিন্তু কমিটমেন্ট নেই। আমি তাকাবো, কিছু সেটা ক্লিক দেবো, শেষ, 50 জনকে লাইক দিলাম। এটা মানে কি তা আমি জানি না, লাইক দেওয়া মানে, ঠিক আছে, তাই না? এইগুলো এই কাজগুলি করে যাচ্ছে সেখান থেকে। এইগুলি করতে করতে মানে মস্তিষ্কটাকে একটা বড় কাজে লাগানোর মতন ওরা পারছে না আসলে। আমার ধারণা যে এটা একটা মোটামুটি একটা বিপজ্জনক জায়গা আসলে, ওকে। কাজে এখান থেকে যদি বের হয়ে আসতে পারে, যারা বের হয়ে আসবে তারা প্রবাবলি উইল কন্ট্রিবিউট মোর। আর যারা বেরোতে পারবে না, ওদের অ্যাটেনশন স্প্যান কম থাকে। আমি 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 ফ্র্যাঙ্কলি বলি যে একটা সময় আমি আমার একটা ইউনিভার্সিটির একটা স্টুডেন্টকে যেটুকু কাজ করতে পারতাম, শেষের দিকে, আমি এখন রিটায়ার করেছি, এখন নাই আমি, কিন্তু শেষের দিকে আমাকে অ্যাটলিস্ট 2টা স্টুডেন্ট লাগতো সে একই কাজ করার জন্য। কারণ ওদের কমে গিয়েছে, মানে প্রোডাক্টিভিটি কমে গিয়েছে সেখান থেকে। খুবই বিপজ্জনক ব্যাপার। তবে আমি এটা নিয়ে খুব দুশ্চিন্তা করছি না, কারণ এই বিপজ্জনক ব্যাপারটা শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে হচ্ছে। কাজে এই সারা পৃথিবীর মানুষজনকে এটাকে সর্ট করতে হবে, এটা কি করতে হবে, এই ব্যাপারটাকে কীভাবে সামলাতে হবে সেটার জন্য।
এবং আমার মনে হয় বই বেশি বেশি করে পড়লে ওই যেটা কমছে সেটা আরেকটু বাড়তে পারবে। হ্যাঁ, কিন্তু মানুষ জানতো আজকাল বই পড়ে না আসলে, তাই না? আর বই পড়াটা একটা অসাধারণ ব্যাপার, কারণ তুমি খেয়াল করো বই পড়া মানে কি? বই পড়া মানে আমি একটা বই নিলাম, সেটা সাদা কাগজের উপরে কালো কালি দিয়ে ইকরি লেখা আছে, তাই তো? আমি যেহেতু পড়তে জানি সেই জন্য আমি এদিকে তাকালে এটার অর্থটা আমি বুঝি, সেটা আমার চোখে বললো, রেটিনা থেকে আমার ব্রেনে গেলো, ব্রেন সেটাকে ডিসাইফার করলো, মানেটা উদ্ধার করলো। হয়তো লেখা আছে একটা ছোট ছেলে, আমার মাথা কল্পনা করলো একটা ছোট ছেলেটা হেঁটে যাচ্ছে, আমি কল্পনা করলাম ছেলেটা হেঁটে যাচ্ছে। এই যে টোটাল যে প্রসেসটা, যেটা এটা একটা অ্যাবস্ট্রাক্ট প্রসেস, তাই তো? তো মানুষ হয়েছে কারণটা কি? কারণ মানুষ অ্যাবস্ট্রাকশন করতে পারে। আদারওয়াইজ তো মানুষ মনে হয় না একটা ইন্টেলিজেন্ট একটা প্রাণী থাকতো, গরু থাকতো, একটা শিম্পাঞ্জি থাকতো, কিন্তু মানুষ হয়েছে কারণ তারা অ্যাবস্ট্রাক্ট করতে পারে। তো আমি যদি সেই অ্যাবস্ট্রাকশনটাই না করি, কিংবা করতে না দিই, আমার ব্রেনটাকে যদি অ্যাবস্ট্রাকশন না করানোর জন্য অভ্যস্ত না করি, তাহলে তো আমি অ্যাকচুয়ালি আমি যে কারণে মানুষ হয়েছে সেটা হলাম না তো আসলে। এই জন্য আমি খুবই গুরুত্ব দিই। এই জন্য আব্দুল্লাহ আবু সাঈদ স্যার যখন নাকি বই পড়ার আন্দোলন করে, আমি সবসময় স্যারের পিছনে আছি, হ্যাঁ বই পড়তে হবে, বই পড়তে হবে। খুবই একটা বিপজ্জনক সময় দিয়ে যাচ্ছে। আই হোপ যে আমরা এই সময়টা থেকে বেরিয়ে আসি। আমি জানি না, মেবি আমি যখন এই নতুন একটা টেকনোলজি আসে, তো বুড়ো মানুষেরা বলে সর্বনাশ, এই নতুন টেকনোলজি সর্বনাশ করে দিচ্ছে। আলটিমেটলি দেখা যায় না টেকনোলজি ঠিকই আছে। আমি দোয়া করি যেন আমি আসলে সেরকম একজন হই। আসলে সবই ঠিক আছে, আসলে ফেসবুক খুবই ভালো, যে ফেসবুক করবে সে খুবই ভালো হবে, এবং সে দেশের উপকার করবে, দশের উপকার করবে, সমাজের উপকার করবে। আমি প্রাচীনপন্থী, তাহলে আমি খুব খুশি হব। ঠিক আছে, যেটাই সত্য হোক, আশা করি সব ভালোই হবে। স্যার, আপনি যখন ছোট ছিলেন বা যখন বড় হচ্ছিলেন, ওই সময়ে আপনি টিভি দেখতেন না, বা একেবারে মনে হয় কম দেখতেন। টিভি ছিল না সেই জন্য। কিন্তু পরবর্তীতেও কিন্তু আপনি টিভি প্রমোট করতেন না, বা আপনার পরিবারেও টিভি হয়তো অতটা দেখার জন্য এখনো নাই। সো ওই সময় টিভি পর্যন্ত আপনি দেখতেন না, এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না। সো এরকম কাটিং এজ টেকনোলজিও যদি আমি বলি, টেকনোলজি না বাট সামাজিকভাবে যেটা চলে আর কি, এগুলো থেকে আপনি নিজেকে সরিয়ে রেখেছেন, কিন্তু সবসময় আপনি খুব আধুনিক একজন মানুষ হিসেবে জীবনযাপন করেছেন। সেই সময়েও আপনি আধুনিক ছিলেন, এখনো আপনি আমাদের অন্য অনেক স্মার্টফোন ইউজারদের চেয়েও বেশি স্মার্ট। এই জিনিসটা আপনি কিভাবে মেনটেন করেন? আমি পৃথিবীতে যতগুলো স্মার্ট মানুষ দেখেছি, তার মধ্যে একজন নাম হচ্ছে হারবার্ট সাইমন, রাইট? উনি ইকোনমিক্সের নোবেল পুরস্কার পেয়েছিলেন, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে যে কথাটা আছে, সেটা উনি প্রথম ব্যবহার করেছিলেন। আর্টিফিশিয়াল, উনি কার্নেগি মেলন ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন। আমার খুবই সৌভাগ্য হয়েছিল ওই ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য, এবং প্রফেসর হারবার্ট সাইমনের সঙ্গে আমি দীর্ঘ সময় কথা বলার সুযোগ পেয়েছি। আমি একা না, আমার সঙ্গে অনেক বড় গ্রুপ ছিল, কিন্তু আমি কথা বেশি বলি, তো কাজে আমি ওনার সঙ্গে বেশি কথা বলেছি। কাজে আমি উনি আমাকে বললেন যে উনি টেলিভিশন দেখেন না, উনি কোনো রকম, তখন মাত্র ইমেল রেডি হয়, ইন্টারনেট আসে নাই তখন, ইমেলটা মাত্র বের হয়েছে। আমি বলি না, উনি বললেন না উনি ইমেল পছন্দ করেন না। আমি বললাম ইমেল পছন্দ করেন না আপনি, এই তো টেকনোলজি জিনিস সাথে সাথে খবর চলে যাচ্ছে, আপনি ইমেল পড়বেন না, হোয়াট ইজ দিস? না আমার ইমেল দরকার নাই, আমি যদি কোনো তথ্য না চাই, আমি চাই না কেউ আমাকে তথ্যটা দিক। আল্লাহ, আপনি কি বলতেছেন? এত কিছু হয়ে যাচ্ছে পৃথিবীতে, সেই তথ্য যদি আপনি না জানেন তাহলে কেমন? আমি কিন্তু চ্যাংড়া মানুষ একটা, উনি বড় মানুষ, আমি কিন্তু ধূমসে তর্ক করে যাচ্ছি। তো উনি আমার সঙ্গে, ইজ ভেরি নাইস পার্সন, খুবই ইন্টেলিজেন্ট, আমি জীবনে এত শার্প মানুষ দেখি নাই। উনি আমার সমস্ত কথা শুনলেন, কিন্তু বললেন যে না, আমি তথ্য চাই না। তথ্যের আধিক্য মানুষের অ্যাটেনশনের স্প্যানটাকে নষ্ট করে দেয়, ক্লিয়ারলি। ওকে, তারপরে তো বহুদিন পার হয়ে গেল, এখন পৃথিবীর বড় বড় মানুষের এগুলো আলোচনা করতেছে। আমি দেখি যে সবাই হারবার্ট সাইমনের এক্সাম্পল দেয়, যে হারবার্ট সাইমন বলেছিলেন তথ্যের আধিক্য মানুষকে বোকা করে দেয়। এখন আমি ওনার সঙ্গে তর্ক করেছিলাম যে কারণগুলো নিয়ে, আমি এক্স্যাক্টলি সেই কাজগুলি করি এখন, বুঝেছো? এবং এখন আমি জানি যে হি ওয়াজ রাইট। তথ্য দরকার আছে আমার, কিন্তু আমার যে তথ্য দরকার আমি সেই তথ্যটা নেব, আমি অন্য তথ্য তো আমার দরকার নাই। তো টিভিতে তথ্যের তো অভাব নাই, আমি তো যে কোনো মোমেন্টে নিতে পারি, কিন্তু যে তথ্য আমার দরকার নাই সেটা কেন জোর করে আমাকে দেওয়া হবে? আর এই সোশ্যাল নেটওয়ার্কের সমস্যা কি জানো তো? সেটা হচ্ছে গিয়ে, তুমি ধরা যাক একজন সন্ত্রাসী, কাজে তোমার গ্রুপটা হবে সন্ত্রাসী, কাজে তুমি ওদের সঙ্গে ইনফরমেশন ইন্টারচেঞ্জ করবে, ভালো ভালো জিনিসগুলো তুমি দেখবাই না, তুমি শুধু তোমার জিনিসগুলো দেখবে। এই জিনিসটা তো ঠিক হলো না। সবাইকে যদি সবগুলি দেখতো তাহলে ভাববা হ্যাঁ ঠিক আছে, কিন্তু তা তো না। তুমি বেছে বেছে খালি তোমার মানুষগুলো দেখবে, যে নাকি সাম্প্রদায়িক, সে শুধু সাম্প্রদায়িক মানুষের কথা বলবে, তাদের কথাগুলো শুনবে, একজন আরেকজনকে বলবে, তাই না? এটা তো হলো না আসলে।
স্যার আপনার বিদেশ জীবনের অভিজ্ঞতাও খুব চমৎকার। আমরা আপনার বিভিন্ন বইতে নানা সময় পড়েছি এবং এখন যেরকম শেয়ার করলেন এরকম অসাধারণ মানুষদের সাথে আপনার কাজ করার সুযোগ হয়েছে। সব কিছু ছেড়ে সব কিছু ফেলে আপনি দেশে ফিরে এসেছেন, এটা নিয়ে আপনি নিশ্চয়ই বহুবার কথা বলেছেন, তাও আবারও জিজ্ঞেস করি এই ডিসিশনটা আপনি কিভাবে দেখেন এবং বাকিদেরকে কিভাবে বলেন? কারণ আমরা দেখি যে আমাদের দেশের স্মার্ট মানুষেরা অনেকেই সবাই হচ্ছে চলে যাচ্ছে বা অনেকেই চলে যাচ্ছে। তুমি এইমাত্র আমাকে যে প্রশ্নটা করেছো, আমি আমার জীবনে অন্তত কয়েক হাজার বার এই প্রশ্নটা আমাকে করেছে। আমি সব রকম উত্তর দেওয়ার চেষ্টা করে দেখেছি, বুঝছো, কোনোটা কাজে দেয় না। আচ্ছা, তুমি যে প্রশ্নটা করেছো তার ভিতরে একটা জিনিস, সাটল একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে আমার দেশ খারাপ, ওই দেশ ভালো, কাজে আমার ওই দেশে থাকা উচিত ছিল, আমি কেন আমার দেশে আসলাম, তাই তো বলতেছো তুমি? আমি এক্স্যাক্টলি ওটা মনে করি না না। বলছো নিশ্চয়ই, নাহলে কেন এটা বললে তুমি যে কেন আপনি চলে আসলেন সবকিছু ছেড়ে? আমার কিছু follow up নিশ্চয়ই তুমি ভাবতেছো ওই দেশটা খুবই ভালো রসগোল্লার টুকরা, কাজে আমাকে ওখানে থাকতে হবে, আমি কেন বোকার মতন দেশে চলে আসলাম? বলো তুমি, বলছো কিনা তুমি? স্যার, আমি- বলেছে কিনা বলো? আচ্ছা, আমি শোনো, তার মানে যারা এই প্রশ্নটা করে তাদের ভিতরে একটা আইডিয়া থাকে যে ওই দেশটাই ভালো, ওইখানেই থাকতে হবে, ওইখানেই সব কিছু আছে, বলো এখানে আসা যাবে না। এটা তো সত্যি না বাবা, তুমি কেন এটা করতেছো? তো তাই না, আমার দেশ এত সুন্দর একটা দেশ, দেখো কত সুন্দর লিটফেস্ট হচ্ছে, মানুষজন বেড়াচ্ছে সেখান থেকে, আমাদের কত সুন্দর বই মেলা হয়, আমাদের দেশে কত সুন্দর বর্ষাকালের বৃষ্টি দেখেছো, কত সুন্দর বৃষ্টি হয় বর্ষাকালে, আমাদের দেশে সাধারণ পাবলিক কত স্মার্ট, প্রত্যেকটা পলিটিক্যাল ডিসিশন নিয়েছে কারেক্ট, 69 ডিসিশন নিয়েছে, মুভমেন্ট করে দেশ ইয়ে করেছে, 71 যুদ্ধ করেছে, 90-তে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, তুমি হিসাব করে দেখো, তাই না? পলিটিক্যাল পার্টিকুলার সমস্যা আছে, কিন্তু পাবলিক সাধারণ মানুষজন কখনো কোনো ভুল করে নাই। এই দেশের মানুষজন কত স্মার্ট, বুঝেছো? হ্যাঁ, তার মধ্যে যে সন্ত্রাসী নাই, তোমার এই যে চোর ডাকাত নাই, দুর্নীতিবাজ মানুষ নাই, সেটা আমি অস্বীকার করছি না, পৃথিবীর কোন দেশে নেই, সব দেশেই আছে। কাজে যেহেতু আমি আমার দেশ থেকে পিএইচডি করতে গিয়েছিলাম, তুমি আমাকে অন্য একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, স্যার আপনি পিএইচডি করতে গিয়েছিলেন, আপনার ওইখানে 5 বছর থাকার কথা ছিল, আপনি কেন 18 বছর কাটালেন এখান থেকে, আপনি কেন দেরি করলেন, আপনার কেন আরো আগে আসলেন না? আমাকে সেটা দিয়ে চার্জ করো, তখন আমি মাথা কাছুমুচু করে কিছু একটা উত্তর দিব তোমাকে, বলছি না সরি এটা সেটা আগর বাগর, কিন্তু তুমি আমাকে ওটা জিজ্ঞেস করতে পারবে না আপনি কেন দেশে আসলেন। অবশ্যই আমি দেশে আসবেন, আমার দেশ না, বলো ঠিক বলেছি কিনা? স্যার, আমি ডেফিনেটলি অনেক বেশি খুশি যে আপনি এসেছেন এবং নিশ্চয়ই এটা আরো অনেককেই অনুপ্রাণিত করেছে। আপনি যেরকম বললেন না যে অনেকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, আমার মনে হয় আপনার বিভিন্ন বইতেও আপনি এই উত্তরটা খোঁজার চেষ্টা করেছেন, ওইটা নিয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম, তাই আসলে আমার প্রশ্নটা করা। বিবর্ণ তুষার থেকে শুরু করে ওখানেও একজন আমরা পাই যিনি এরকম একটা বড় নিউজের পরে হচ্ছে উনি দেশ ছেড়ে চলে আসেন। রিসেন্ট আপনার একটা সায়েন্স ফিকশন আকাশ লীনাতেও আমরা দেখি একজন বিজ্ঞানীর কথা, যিনি খুব চমৎকারভাবে চলে এসেছেন দেশে এবং বাচ্চাদের নিয়ে কাজ করে, ইউথ নিয়ে কাজ করে। এই চরিত্রগুলোকে যখন আপনি ক্রিয়েট করেছেন, ওখানে কি আপনি নিজেকে খুঁজে পেয়েছেন somehow? মানে নিজেকে খুঁজে পাওয়া মানে, যেহেতু আমি যখন লিখি তখন তো আমার নিজের অভিজ্ঞতা কিংবা আমার চারপাশে যাদেরকে দেখি তাদের অভিজ্ঞতা থেকে লিখি, কাজে ইন এ ওয়ে হয়তো একটা ছোট টাচ থাকতে পারে, কিন্তু সরাসরি আমার মতো তা না, সবই কাল্পনিক চরিত্র। স্যার, যদিও আপনি বলছেন কাল্পনিক চরিত্র, কিন্তু আমার মনে হয় আপনার লেখাগুলোতে সবসময়ই এই মূল্যবোধের ব্যাপারটা অনেক বেশি উঠে আসে। আপনার বইগুলো খুবই মানে পড়ে খুব আনন্দ পাচ্ছি, মজা পাচ্ছি, এরকমই থাকে, কিন্তু যখন বড় হয়েছি তখন কানেক্ট করলে দেখা যায় যে ইভেন দুষ্ট ছেলের দল, হাত কাটা রবিন, এগুলোর মাঝেও যে দেশের প্রতি ভালোবাসার ব্যাপারটা আছে, ভালো মানুষ হওয়ার যে ব্যাপারগুলো আছে, এগুলো একেবারে মনে গেঁথে যায়। এবং আমি শিওর অনেক পুরো একটা জেনারেশন এভাবে বড় হয়েছে যারা আপনার বই পড়েছে এবং ওই জিনিসগুলো যাদের মনে গেঁথে আছে, তারা ভালো ভালো কাজ করার সময় ডেফিনেটলি অনুপ্রেরণা পায়। আমার মনে হয় না আপনি আলাদা করে বইতে ঢুকিয়েছেন, কিন্তু এমন কি ব্যাপারটা যে আপনি আসলে কোনোভাবে চেয়েছেন এইটা করতে বা চান সাহিত্যের মধ্য দিয়ে এই জিনিসটাকে ছড়িয়ে দিতে? আমি, তোমার এই প্রশ্নটা অনেক কঠিন, বুঝেছো, আমি এটা চিন্তা করবো এটা নিয়ে, কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে মানে যারা সাহিত্যিক তারা যদি এই জিনিসগুলো প্রমোট করার চেষ্টা করে, তখন যেটা লিখে সেটা তো আর সাহিত্য থাকে না, সেটা তখন একটা স্লোগান হয়ে যায়, বুঝেছো? কাজে কোনো সাহিত্যিকই জেনে শুনে এই কাজগুলি করবে না। ওকে, আমার মনে আছে আমি যখন নাকি দীপু নাম্বার 2 লিখেছিলাম, সে দীপু নাম্বার 2 একটা ক্যারেক্টার নাম হচ্ছে তারেক, খুবই সে দুষ্ট ছেলে, সে একদম কাহিনীর শেষ জায়গায় আছে যে সে তারা একটা কিছু একটা এই মাটির তলায় কিছু একটা আবিষ্কার করেছে, সেখান থেকে একটা টাকা পয়সার একটা ব্যাপার আছে, সেখান থেকে তারিখ কিছু টাকা সে সরায় রাখলো, সে যে দুষ্টু কাজে সে ওখান থেকে সে টাকাটা সরিয়ে নিয়েছে। ওকে, তো আমি যখন নাকি প্রথম ম্যানুস্ক্রিপ্টে পাঠিয়েছিলাম, যেটা ছাপানোর পরে
তো যিনি একটা ম্যাগাজিনে ছাপা হয়েছিল ওনার এটা পছন্দ হয় নাই, উনি সেটা চেঞ্জ করে দিয়ে ওইখানে লিখে দিয়েছিলেন যে টাকা পয়সা নিয়েছিলেন, একটা বড় একটা সুন্দর একটা কথা লেখা ছিল। আচ্ছা, পরে যখন বই হিসেবে ছাপা হয়েছে আমি আবার অরিজিনাল ওটা ফেরত নিয়ে আসছি। ওকে, কারণ একটা ছেলে দুষ্টু হতেই পারে, তার টাকাটা একটা লোভ থাকতেই পারে, কোনো তো সমস্যা নাই। কাজে সবাইকে ভালো হতে হবে সেটা তো ঠিক না তো। ওকে, তাহলে দুষ্টুর ভিতরেও একটা সাটল একটা মানবতা বোধ থাকতেই পারে সেখান থেকে। ফর সাম রিজন এগুলো হয়তো এসে যায় আমার ভিতরে, আমি ঠিক জানি না, আমি এটা কখনো চিন্তা করিনি। আমি যদি মানে হয়তো বড়দের জন্য লিখতাম তাহলে হয়তো হতে পারতো এরকম কিছু একটা। কিন্তু বড়দের বইগুলো তো কিন্তু আছে, আপনার বড়দের যে উপন্যাস সমগ্রের যতগুলো উপন্যাস আছে প্রত্যেকটাতেই আমার কাছে মনে হয় এই জীবনবোধের ব্যাপারটা আছে। আমি চাই আপনি ছোটদের জন্য বেশি লিখেন, বাট আমি এটাও চাই যে আপনি বড়দের জন্য অনেক বেশি লিখেন, এবং স্পেশালি বড়দেরকে ওই বাচ্চা লেভেলে ফিরিয়ে আনার জন্য লিখেন। থ্যাংক ইউ, আমি চেষ্টা করবো। আসলে আমি এখন তো রিটায়ার করেছি, তো কাজে এখন আমার অনেক সময় থাকার কথা, কাজে আমি এখন বই পড়বো আর বই লিখবো, এই হচ্ছে আমার একমাত্র কাজ। অনেক শুভকামনা রইল স্যার আপনার সেই সব লেখালেখির জন্য। আমরা আবারও সেই ছোটবেলার মতোই আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকবো আপনার সেই সব নতুন লেখালেখির জন্য। আমরা সেশনের মোটামুটি শেষ দিকের দিকে যাচ্ছি, তো আমরা এই পর্যায়ে হচ্ছে দর্শকদের কাছ থেকে কিছু প্রশ্ন নিব। সো আমি ভলান্টিয়ারদের রিকোয়েস্ট করব যে স্যারকে তুমি শুরু করার আগে আমার এই সেশনটার নাম মহাবিশ্বের কি জন্য নাম? বিস্ময়কর সংলাপ। কারণটা কি, নামটা এটা কি জন্য? আমি ভাবলাম যে আমাকে স্পেস নিয়ে বলতে হবে। আমি আমার ছেলেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা যে হয় সে ফিজিক্সের প্রফেসর আর কি, যে পৃথিবীর টোটাল এনার্জিটা কত, বিগ ব্যাংটা যেটা হয়েছিল সেটা কি টোটাল ইউনিভার্সকে নিয়ে হয়েছিল নাকি শুধুমাত্র, বুঝেছো? একটু নিজে একটু রেডি হয়েছিলাম। তবে এখানে এসে দেখি যে কিছু নাই, সাহিত্যের মধ্যে বই গল্প কথাবার্তা। আমি আপত্তি করছি না, নামটা আমি একটু আর কি আমি পরে একটু অবাক হয়েছিলাম। এখানে যারা আসছে তারা অবাক হয়নি মহাবিশ্বের, দেখেছো? স্যার আপনি আমাদের মাঝে এসে সাধারণ কথাবার্তা বলছেন, বিস্ময়কর সংলাপ নাম থাকার পরও আপনি যে মানুষটা আমরা ভালোবাসি সেই মানুষটাই আছেন, এই জিনিসটাও হয়তো একটা বড় বিষয়, হয়তো সেই জন্যই নামটা এমন। ঠিক আছে, ওই যে প্রশ্ন করবে বলছে যে হ্যাঁ এই যে সামনে, হ্যাঁ আমি যাকে প্রথম দেখেছি লাল, সেই এখন থেকে ঠিক করবে আমি প্রথম মানুষ। হ্যাঁ হ্যাঁ প্লিজ, হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কোয়েশ্চেন, যেটা আইনস্টাইন একটা থিওরিতে বলেছিলেন যে আলোকে কণা হিসেবে, মানে যে ফোটন হিসেবে ইউজ করা যায়, সেই ফোটনটাকে ফুয়েল হিসেবে ইউজ করে আমরা একটা রকেট ডিজাইন করতে পারি, যেটা দিয়ে আমরা মহাবিশ্বের বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারি। তো হাইপোথেটিক্যালি বা আপনার মতে এটা কতটুকু সম্ভব বা কেমন, সেটা যদি একটু বলতেন। মানে আলোর যে কণা যেটা, যে ফোটনকে ফুয়েল হিসেবে ইউজ করে স্পেসশিপ কাজে লাগা, মানে আমি তুমি যেটা বলেছো সেটা আমি কোথায়, আমি মানে লেটস পুট ইট দিস ওয়ে, ফোটনটা তো একটা কণা, একটা পার্টিকেল, তাই তো? কাজে একটা পার্টিকেল যদি হয়, সেটা যদি এদিকে যেতে থাকে তাহলে সে মানে তাকে ওদিকে ধাক্কা দিয়ে ওদিকে যে বার করতে পারি, তাহলে এটা এদিকে একটা ধাক্কা দেবে নিউটন থার্ড রুলের কারণে, তাই তো? কাজে আমি যদি কোনো একটা ভেসেলের ভিতরে প্রচুর পরিমাণে ফোটন তৈরি করতে পারি, তখন ফোটনটা যখন বের হবে তখন সে একটা ধাক্কা দিবে সে স্পেসশিপটাকে, সেটা একটা উপায় হতে পারে। এখন কথা হচ্ছে কি আমাকে ফোটনটা তৈরি করতে হবে আমাকে। বাট সেক্ষেত্রে স্যার আমরা তো বলি স্পেস তো খালি, সেখানে আসলে কিছু নেই, তাহলে সে ফোর্সটা কার উপর অ্যাপ্লাই করে সামনে এগিয়ে যাবে? ধাক্কাটা আসলে কার উপর দিচ্ছে? কেন আমার স্পেসশিপটা তো আছে, স্পেসশিপ থেকে তো ফোটনটা বেরোচ্ছে। তুমি চিন্তা করো একটা পজিশনে সব কিছু দাঁড়িয়ে আছে, কিছু নাই, তারপরে কল্পনা করে একটা ফোটন বেড়ে গেল। এখন যেহেতু ফোটনটা একটা মোমেন্টাম নিয়ে বেড়ে গেল, ওই মোমেন্টটাকে কনজার্ভ করার জন্য আমাকে স্পেসশিপটা তাহলে একটু সামনের দিকে যেতে হবে, কারণ আদারওয়াইজ তো বাইরে থেকে তো সিস্টেমটা তো একটা ক্লোজ সিস্টেম, এখান থেকে বাইরে থেকে কিছু দিচ্ছি না, কাজে হতে হবে এখান থেকে। কাজেই ফোটন ওইটা এমন কিছু ইয়ে না, অস্বাভাবিক ঘটনা, কিন্তু আমাকে ফোটনটা তৈরি করতে হবে, না ফোটন তৈরি করতে হবে, ঠিক রাইট ডিরেকশন। সেটা একটা বড় টেকনোলজি। হ্যাঁ বলো, হ্যাঁ তুমি ঠিক করো, কাকে তুমি দিবে, ঠিক আছে? ধন্যবাদ স্যার, শুভ সন্ধ্যায় সবাইকে। স্যার আমার অনেক কয়টা প্রশ্ন আছে, আমি কয়টা করতে পারি? আমরা একটা দিয়ে শুরু করি, পরে যদি দর্শকদের আর প্রশ্ন না থাকে তখন আমরা সার্কেল ব্যাক করতে পারি। স্যার আমি প্রথমে যে বিষয়টা একটু জানতে চাই যে আমাদের জীবন বোধ, মানে এই বয়সে এসে স্যার আপনি জীবনটাকে কিভাবে দেখেন, বা আমাদের বয়সে আপনি স্যার জীবনটাকে কিভাবে দেখতেন, এটার মধ্যে কি কোনো পার্থক্য আপনি খুঁজে পান কিনা? একটু যদি মানে যখন
ফান্ডামেন্টালি খুব যে একটা চেঞ্জ হয়েছে তা না আসলে, রাইট? তবে যখন বয়স কম ছিল তখন মানে ন্যায় অন্যায় নিয়ে আমার যে ভ্যালুসগুলো ছিল তখন হয়তো সেটা এত স্ট্রং ছিল না এখন যেরকম হয়েছে আসলে, right? তখন হয়তো ছোটখাটো দুষ্টুমি করতে মাইন্ড করতাম না, এখন হয়তো সেটা করতে একটু মাইন্ড করবো, এটা তো করবো না হয়তো। অনেক জ্বালিয়েছি তখন নাকি কম বয়স ছিল, বন্ধু বান্ধবকে নিয়ে প্র্যাকটিক্যাল যোগ করে ওদের জীবন অতিষ্ঠ করে দিয়েছি। এখন হয়তো এগুলো করতে একটু খারাপ লাগে। আদারওয়াইজ ফান্ডামেন্টালি যে খুব চেঞ্জ হয়েছে তা না আসলে। জীবনটা হয় কি, এটা পরিবার থেকে আসে তো। আমি যেহেতু এমন একটা পরিবার থেকে এসেছি যেখানে সবাই খুব মানে কি বলবো সফিস্টিকেটেড মানুষ, সবাই এক ধরনের মানে আদর্শবান মানুষ, তাহলে ওখান থেকে অন্য ধরনের জীবন বোধ নিয়ে বের হওয়াটা একটু কঠিন। আমি জানি না আমি কত উত্তর দিতে পারলাম কিনা। ধন্যবাদ। এই পাশ থেকে একটা প্রশ্ন নিতে পারি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমার ঠিক প্রশ্ন না, আমি জাস্ট আপনাকে একটা রিভিউ দেওয়ার জন্য নিয়েছি। আমরা এখন আপনার কাছ থেকে জানতে পারলাম আমাদের নতুন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। আমি একজন হাই স্কুল টিচার, গভর্নমেন্ট হাই স্কুল টিচার। তো আমি আসলে মাস্টার ট্রেনার হিসেবে কাজ করছি, টিচারদেরকে ট্রেনিং দিচ্ছি। তো যেই স্যার যে কথাটা বললেন যে নতুন শিক্ষা ব্যবস্থাটা আসলে আমাদের সোসাইটি এবং আমাদের বাচ্চাদেরকে পুরোপুরি চেঞ্জ করে দিবে, তো আমি এটা প্র্যাকটিক্যাল দেখেছি। আমি নিজে ক্লাস নিয়েছি এবং আশ্চর্যজনক আমি একটা রিভিউ পেয়েছি যে বাচ্চারা কিন্তু এই নতুন কারিকুলামটাকে অসম্ভব পছন্দ করেছে। এবং প্রতিটা বাচ্চা, ক্লাসের প্রতিটা বাচ্চা প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা কাজ খুব আগ্রহে করছে। এবং আজকে আমি আমার ট্রেনারদেরকে, আমার টিচারদেরকে আমি আজকে ট্রেনিং করে এখানে এসেছি। আমি মানে খুবই অ্যামেজড যে আমার প্রত্যেকটা টিচার খুবই আন্তরিকভাবে কারিকুলামটা নিয়েছে। আমি নিজেও প্র্যাকটিক্যালি আমি ক্লাস নিয়েছি। সত্যিকার অর্থে আমি নিজে খুবই হ্যাপি যে আমি আমার ক্লাসের প্রত্যেকটা বাচ্চাকে সমানভাবে গুরুত্ব দিয়ে তাদেরকে করতে পারবো। এই বিশ্বাসটা নিয়ে কিন্তু আমি এখন ক্লাসে যেতে পারতেছি, যেটা কিনা আমি দুদিন আগেও করতে পারিনি। স্যারকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা কারিকুলাম আমাদেরকে উপহার দিয়েছেন, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎটাকে সত্যি সত্যি তারা সিকিউর করে দিয়েছেন। ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ শুনছো? আচ্ছা, আমরা পাশে থেকে একটা প্রশ্ন নিয়ে নিতে পারি জলদি করে। আমি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সায়েন্স ফিকশন লেখার জন্য। আমি টিনেজ অবস্থায় আপনার কপোট্রনিক সুখ-দুঃখটা আমার প্রথম বই সায়েন্স ফিকশনের সাথে, তখন আমি আপনার বইয়ের একদম ফ্যান হয়ে গেছে, শুধু সায়েন্স ফিকশন করছি। তো কপোট্রনিক সুখ-দুঃখটা সেটা ছিল অনেক বছর আগে, আর এখন আমরা কিন্তু ওটাই দেখতে পাচ্ছি এআই আস্তে আস্তে আমাদের লাইফের অনেক পার্ট রোল প্লে করছে। তো আপনার কাছে আমার এমনি কিউরিওসিটি একটা কোয়েশ্চেন, যে আপনি কি এইটা নিয়ে শঙ্কিত নাকি আপনি খুব পজিটিভভাবে দেখছেন যে আমরা যেই দিকে আগাচ্ছি, যেখানে রোবটরা আর এআই টেকনোলজি আমাদের লাইফের অনেক কিছু অংশ নিয়ে নিচ্ছে আর মানুষের হয়তো দরকারই পড়বে না ভবিষ্যতে? ওইটা মানে হচ্ছে কি, আমি নিজে খুব শঙ্কিত না, কারণ আমি মনে করি যে মানুষ যথেষ্ট স্মার্ট। কাজে ওরা যখন নাকি টের পাবে যে বিষয়টা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তখন দে উইল সামহাউ দে উইল টেক কেয়ার অফ ইট। ঠিক আছে, সেটা আমার মানুষের উপরে বিশ্বাস আছে। তো যে জিনিসটা আমার একটু ভয় লাগে সেটা হচ্ছে গিয়ে, স্টিফেন হকিংস কিন্তু খুবই মানুষ, স্মার্ট মানুষ। উনি কিন্তু এই এআই নিয়ে খুব ভয় পান। উনি একদম পরিষ্কার করে বলছেন যে এই এআই মানব সভ্যতাকে ধ্বংস করে দেবে। কাজে আমার নিজেকে নিয়ে আমি ভয় পাচ্ছি না, কিন্তু উনি এত স্মার্ট মানুষ এরকম একটা স্টেটমেন্ট কেন করলেন এটা আমি খুবই দুশ্চিন্তার ভিতরে আছি। কারণ উনি তো এমনি করেন না, চিন্তা করে করেছে। কারণ আমরা যারা নাকি এআই নিয়ে কাজ করে তারা কিন্তু জানে যে বিষয়টা পটেনশিয়ালি কত ডেঞ্জারাস হতে পারে, সেটা কিন্তু মোটামুটি সবাই জানে। আচ্ছা, ক্যামেরার সামনে একজন স্যার, উনি হাত জি স্যার, আপনি আর ওটা আমি আর একটু অ্যাড করার জন্য এই আর ওই এআই এর যে ব্যাপারটা আছে এটাকে সাকসেসফুল ইউজ করে তো দুটো জিনিস লাগে, একটা হচ্ছে কম্পিটিশনাল পাওয়ার আর একটা হচ্ছে ডেটা। যাদের কম্পিটিশনাল পাওয়ার অনেক বেশি এবং যাদের কাছে প্রচুর ডেটা আছে ওরা সাকসেসফুলি সেটা ব্যবহার করে। আনফর্চুনেটলি আমাদের মতন দেশের আমাদের কম্পিটিশনাল পাওয়ারও নাই, আর আমরা আমাদের নিজেদের ডেটা খুবই আনন্দের সঙ্গে ওদের হাতে তুলে দিয়ে আমরা একদম লাফাইতে থাকি। আমাদের সব ডাটা আমরা সবাইকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ডাটাটা আমাদের কাছে নাই। কাজে আমাদেরকে যারা কন্ট্রোল করে, ওরা যে আমাদেরকে কন্ট্রোল করবে, এটা আমার খুব রাগ উঠে আসলে। সেই জন্য আমি সবসময় বলতে থাকি যে আমাদের নিজস্ব ডাটাটাকে আমাদের সিকিউর করতে হবে এবং আমাদের নিজস্ব কম্পিটিশনাল পাওয়ারটা গড়ে তুলতে হবে, সো দ্যাট উই ক্যান ফাইট ওদের সঙ্গে প্রয়োজন হলে।
আমার কাছে নয়, আপনাকে আমি সিডনিতে দেখছি, আমি ক্যানবেরায় থাকি। আমার নাম মুনির হোসেন। আমি শুধু দুইটা প্রশ্ন করবো, একটা ছোট ছোট। গুগল মানে কি? সবাই আমরা ইউজ করি। 10 to the power 100. আই থিঙ্ক ইনফিনিটি ওয়ার্ড, হ্যাঁ, ইনফিনিটি ওয়ার্ড, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন দেন গুগল। আই থিঙ্ক সো। মানে গুগল শব্দটা আসছে একটা ইয়ে থেকে। গুগল আজ থেকে হু উইল বি মিলিয়নার ইন অস্ট্রেলিয়া হ্যাঁ, 25 বছর আগে তাকিয়েছে, তখন অনেকে জানতো না গুগল মানিটা কি। গুগল একটা ম্যাথমেটিক্যাল শব্দ, এটাকে 10 to the power 100 কে গুগল বলে। হ্যাঁ, জি। ওটার জন্য বলছেন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন দেন গুগল। আচ্ছা, যাও গান। ইনফিনিটি একের পরে যদি শূন্য। থ্যাংক ইউ। অ্যানাদার ইজ আমরা পৃথিবীতে কত নম্বর জেনারেশন? কত নম্বর জেনারেশন? জি, আমি ঠিক বলতে পারবো না। আমরা রাফলি হোমোসেপিয়ান আসতে প্রায় 75,000 বছরে, কাজে আপনি এস্টিমেট করতে পারেন যদি 75,000 ইয়ার্স হয় একটা জেনারেশন। যদি তুমি কি উত্তরটা জানো? ও আচ্ছা, শুরু করবে। আমি জানি। যদি আমরা যদি রাফলি 10-15 বছর ধরি, তাহলে আমরা ওইখানে এস্টিমেট আমরা জানতে ইয়ে করতে পারবো কত সেটা। আমরা 3 নম্বর জেনারেশন। ও 3 নাম্বার জেনারেশন। আচ্ছা, ঠিক আছে। আপনার তাহলে আচ্ছা, ধন্যবাদ স্যার। আমরা যে প্রশ্নের উত্তর জানি সেই প্রশ্নটা মনে হয় আমরা এখন না করলেও পারি, যারা জানি না তারা প্রশ্ন করতে পারে। আচ্ছা, তিনি জানেন না তাকে সুযোগ দাও। আমি মাইক নিয়ে নিয়েছি জোর করে, আমি মাইক নিয়ে নিয়েছি। আমরা একটু ওনার প্রশ্নটা নিয়ে নিই। আচ্ছা, আমি প্রশ্ন করবো না স্যার। না না, আমরা একটু যিনি হাত তুলেছেন ওনার প্রশ্নটা একটু নিয়ে নিই। আচ্ছা, ঠিক আছে। আমি রিকোয়েস্ট করবো স্যার একটা, আমরা তো মুক্তিযুদ্ধ দেখিনি, আর এই প্রজন্মে যারা বেশিরভাগই মুক্তিযুদ্ধ দেখেননি, আপনারা দেখেছেন যারা, তাদের মধ্যে সবাই মুক্তিযুদ্ধ নিয়ে লেখেন না। আপনি অনেক বেশি লিখছেন এবং আমার মনে হয় আপনি নিজে কাঁধে নিয়ে দায়িত্বটা করছেন, এটার জন্য আপনাকে প্রাণ থেকে ধন্যবাদ স্যার। আমার একটা রিকোয়েস্ট, এবং আমার মনে হয় অনেকেরই এটা থাকবে, প্রতি বছর অন্তত একটা স্যার মুক্তিযুদ্ধের উপর একটা বই লিখুন স্যার, প্লিজ। আচ্ছা, আমি রিকোয়েস্টটা জেনে রাখলাম, আমি চেষ্টা করবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা সামনের দিকে একটু মাইকটা দিই। ভলান্টিয়ার আমাকে একটু হেল্প করবেন, অনেক আলোর কারণে আমি আসলে দেখতে পাচ্ছি না পেছনে যারা হাত তুলছেন। আমরা পেছন থেকে কিছু প্রশ্ন নিতে চাই। জি আপু। স্যার, আমার কোয়েশ্চেনটা খুব সহজ। আপনি অসংখ্যবার বলেছেন যে মার্ক টুয়েন আপনার খুবই পছন্দের লেখক। তো আমার প্রশ্ন হচ্ছে, যদি মার্ক টুয়েনের সাথে আপনার কখনো দেখা হতো, তাহলে আপনি তাকে প্রথমে কি জিজ্ঞেস করতেন বা আপনার অনুভূতি কি হতো? আমি মার্ক টুয়েনকে বলতাম, দেখো তুমি যে কত সুন্দর মোচ রেখেছো, আমারও কিন্তু মোচ আছে, তোমাকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। এটা নিশ্চয়ই খুব খুশি হতো। আমরা পেছন থেকে একটা প্রশ্ন নিব। পেছন থেকে এক ভাইয়া হাত তুলেছেন। আমি যখন আমেরিকায় ছিলাম, তো মার্ক টুয়েন যেখানে থাকতো আমি সেখানে গিয়েছিলাম। মার্ক টুয়েনের শাশুড়ি তাকে একটা ছোট্ট ঘর বানিয়ে দিত, সে ওখানে বসে লিখতেন। আমি সেটাও দেখে আসছি এখান থেকে গিয়ে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, দেখতে পাচ্ছি না, কাঠটা নাড়াও তো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, স্যার আপনি ভালো আছেন? আমি ভালো আছি, থ্যাংক ইউ। স্যার, আপনি আমার খুব প্রিয় লেখকের একজন। আমি বাইরের লেখকের অনেক বই পড়ি, সাথে আপনার বইও থাকতেই হবে। স্যার, আমি তো খুব বইটা আমার মনে খুব দাগ কেটেছিল। আপনি ওখানে একটা অ্যাবিউসিভ পারিবারিক পরিবেশে বড় হওয়া একটা বাচ্চার কথা লিখেছেন। তো স্যার, আমার মতে আপনি নিশ্চয়ই এই ধরনের বাচ্চা ছোট ছোট ছেলে মেয়ে, কম বয়সী ছেলে মেয়ে দেখেছেন। তো এরকম পরিবেশে যারা বড় হয়েছে, তাদের ওখান থেকে বের হওয়ার জন্য আপনি কি পরামর্শ দেবেন? মানসিক এবং শারীরিক সব ধরনের কি ধরনের পরামর্শ আপনি দেবেন? আসলে মানুষ তো অনেক রেজিলিয়েন্ট, তো তাই না? কাজেই আলাদাভাবে আমাকে যে পরামর্শ দিতে হবে সেটাও আমি শিওর না। স্যার, আপনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা যাদের এরকম দেখেছেন, আপনি কি বলবেন, কি করলে তাদের জন্য ভালো হবে? আমি বলি, আমি যেহেতু বাচ্চাদের জন্য লিখি, তো বাচ্চাদের আমার সঙ্গে ওরা যোগাযোগ করে। আমি বাচ্চাদের কাছ থেকে এমন অনেক চিঠি পাই যে চিঠিগুলি পড়লে ফর এক্সাম্পল, একটা বাচ্চা মেয়ে যাকে নাকি তার ফ্যামিলি থেকে যৌন নিপীড়ন করেছে, সে আমাকে চিঠি লিখছে, এবং চিঠি লেখার সময় তার চোখ থেকে পানি পড়তেছে টপ টপ করে, এবং চিঠিটা ভিজে যাচ্ছে। আমি এরকম চিঠিও পাই। কাজে বেসিক্যালি আমি ওদেরকে সাহস দেওয়া ছাড়া আমি আর কিছু করি না। আমি শুধু বললি যে তুমি পারবে, জাস্ট হোল্ড অন, হ্যাং অন। তুমি দেখতে দেখতে বড় হয়ে যাবে, তখন তুমি দেখবে তোমার নিজের জীবনটা তুমি নিজে কন্ট্রোল করতে পারবে। ইউ ক্যান ডু ইট। এবং ফর্চুনেটলি অনেক বাচ্চা আস্তে আস্তে বড় হয়েছে এবং তারা নিজেরা সেটা করে। আমি তো আর কিছু করতে পারি না, আমি আর কি করবো। আর কিছু কিছু জায়গা আছে যেখানে নাকি ফর এক্সাম্পল তার ফ্যামিলি থেকে লেখাপড়া বন্ধ করে দিচ্ছে, মৌলবাদী একটা ফ্যামিলি, অসম্ভব ভালো মেয়েটার লেখাপড়া। তখন আমি হয়তো মহিলা পরিষদ ওদের সঙ্গে যোগাযোগ করি যে একটা বাচ্চা যদি লেখাপড়া করতে চায়, তাকে কি সেখান থেকে
তার ফ্যামিলি থেকে তুলে নিয়ে এসে একটা হোস্টেলে রেখে পড়াশোনা করানো সম্ভব কিনা। তখন ওরা অনেক সময় আমাকে সাহস দেয়, বলে হ্যাঁ এটা সম্ভব। তখন আমি তো ওই পাল্টা জানাই যে তুমি ইউ হ্যাং অন, তোমার যদি লেখাপড়া আসলেই বন্ধ হয়ে যায় আমরা উইল টেক কেয়ার অফ ইউ। তোর ওগুলার সাহস পায় ওর ভিতরে যে কেউ একজন আছে পিছনে। বেসিক্যালি এটাই, এছাড়া আমি আর কি করতে পারি। আমরা ওখান থেকে একটা প্রশ্ন নিতে পারি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার প্রথমে তো ধন্যবাদ জানাতে চাচ্ছি, কারণ আপনি আমাদের জেনারেশন থেকে শুরু করে প্রত্যেকটা জেনারেশনের বাচ্চাদের জীবনটা অনেকখানি ফ্যান্টাসির ভিতর দিয়ে ভালো করে দিয়েছেন। আমার জীবনে পড়া প্রথম গল্পের বইও ছিল আপনারই লেখা বকুল আপ্পু। তো তারপর থেকে তো আমি তবু শান্তা পরিবার, আমার বন্ধু রাশেদ এবং আমার ফেভারিট হাত কাটা রবিন। তো স্যার আসলে প্রশ্ন না, একটা অনুরোধ। আমরা যারা একটা টিনেজ সময়ে এই বইগুলো পড়ে এসেছি এবং অনেকেই কিন্তু এই বইগুলো থেকে অনেক ইন্সপিরেশন নিয়েছে, যারা এখন তরুণ তরুণীর পর্যায়ে চলে গিয়েছে কিন্তু ওই আপনার ক্রিয়েট করা জগতের ভিতর থেকেই বড় হয়েছে, তাদের জন্য কেন আপনি কিছু লিখছেন না? ওই বাচ্চা একটা মেয়ে আমাকে বলছে আপনার বড় জন্য লিখলাম ঠ্যাং ভেঙে দেবো, ভয় লাগে কিনা বলো, বুঝছো? না না আমি বলি আসলে আমার যে লিখতে ইচ্ছা করে না তা না, তো আমার টাইমের একটা লিমিটেশন আছে। পৃথিবীর বাইরের দেশের একজন বড় লেখক অনেকে এখানে আসছেন, ওনাদেরকে জিজ্ঞেস করে দেখো, ওনারা 5 বছরে একটা বই লিখেন, ঠিক আছে? আর আমি বছরে 5টা বই লিখি। ঠিক বলো, বুঝেছো? না আমাদের মতন চাপ, এই দেশের লেখকদের মতন চাপ কতজন মানুষ সহ্য করে? কাজে আমরা কেউ যদি বছরে 5টা বই লিখতে হয় তখন সে তো আর মানে মন মতন লিখতে পারে না আসলে। বাট তারপরেও এই যে তুমি একটু আগে বললে যে আমি তোমাদের মানে লেখালেখিতে বড় করেছি, আমার একটা জগতের ভেতর বড় হয়েছে, এটা শুনে আমার ভিতরে খুব ভালো লাগলো যে আচ্ছা তাহলে আসলে এটা সত্যি এই একটা জেনারেশন, ওদের একটা জগৎ আছে, সেই জগৎটা তৈরি করার ভিতরে আমার একটা রোল আছে। এগুলো শুনলে তো ভালো লাগে। ঠিক আছে, আমি তোমার অনুরোধটা জানলাম, আমি চেষ্টা করবো লিখতে। হ্যাঁ ঠিক আছে, ট্যাঙ্ক ভাঙার ডিসপ্লে। আচ্ছা, আমরা এখান থেকে একটা প্রশ্ন নিতে পারি আবারও। আমাদের আর 5 মিনিটের মতো সময় আছে, আমরা ছোট করে প্রশ্ন করবো যাতে আরো বেশি মানুষ প্রশ্ন করার সুযোগ পাই। স্যার আমি প্রথম প্রশ্নটা শেষ অংশটুকু করতে যাচ্ছি আসলে যেটা স্যার আপনি বলেছেন যে জীবনবোধে কিন্তু ফান্ডামেন্টাল খুব বেশি চেঞ্জ হয়নি। স্যার আমি একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো স্যার এই অবস্থায় আমি যেটা দেখছি, আমাদের যে মূল্যবোধ যেটা দেখছি, এখানে ন্যায়ের চেয়ে বা নিয়মের চেয়ে অনিয়মগুলো স্যার বেশি হচ্ছে। তো ঠিক এই অবস্থায় আমি বা আমাদের মতো যারা আছে তারা অনেকভাবে এগুলো মানতে চায় না বা পারে না, ব্যক্তিগত নৈতিকতা বলি বা সোশ্যাল সব প্রেক্ষাপটে। ধরুন স্যার যখন আমাদের বয়স হবে তখন হয়তোবা মানে এই জিনিসটা হয়তোবা থাকবে, কিন্তু আমরা কি স্যার বেশি ইনক্লুসিভ হয়ে যাচ্ছে যে আস্তে আস্তে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতাটা বেড়ে যাচ্ছে, যার কারণে হয়তোবা সমাজে আগের চেয়ে যে মূল্যবোধটা ছিল এটা হয়তোবা আরও আস্তে আস্তে কমে যাচ্ছে। এই জিনিসটাকে স্যার আপনি কীভাবে দেখেন? প্রথমত তুমি যেহেতু ইউনিভার্সিটির টিচার, ঠিক আছে, কাজে আমি তোমাকে মানে তুমি একটা খুব ভালো জায়গায় আছো। আমি নতুন বিজ্ঞান প্রযুক্তি বিষয়। হ্যাঁ, কাজে তুমি যদি ইফ ইউ ক্যান মেক এ ডিফারেন্স, যদি তোমার ছাত্র ছাত্রীরা বুঝতে পারে যে তুমি অন্যরকম, তারা কিন্তু তোমাকে তোমার সব কথা শুনবে, বুঝেছো? কাজে ডু ইট, টেক দিস, এই অপরচুনিটি তুমি নাও। তুমি চেঞ্জ করো না, তুমি খাপ খাওয়ায়ও না, তুমি সৎ থাকো, অনেস্ট থাকো, যেটা ঠিক করার কথা সেটা ঠিক করো। ইউনিভার্সিটির টিচারের চাকরি কেউ খেতে পারে না, কাজে কেউ তোমাকে চাকরি খেতে পারবে না, ঠিক থাকবে। এবং তুমি তোমার মতো করে থাকো, একটা গ্রুপ অফ স্টুডেন্টস তৈরি করো, ইয়াং স্টুডেন্টদের তৈরি করো, যাদেরকে তুমি তোমার আদর্শে দীক্ষিত করবে। স্যার আমি যখন অনেক ছোট, ক্লাস 3-তে পড়ি, তো তখন আমার পড়া প্রথম সায়েন্স ফিকশন বই ছিল মহাকাশে মহাত্রাস আপনার লেখা। তো এখন পিছনে থাকলে দেখি যে এই বইটা আমার জন্য অনেক ইম্প্যাক্টফুল ছিল। তো বর্তমানে আমি একটি সায়েন্স ফিকশন নোভেল লেখার জন্য রিসার্চ করার ট্রাই করছি। তো আমার প্রশ্নটা এটা যে একটা সায়েন্স ফিকশন নোভেল লেখার পিছনে রিসার্চটা কীরকম হওয়া উচিত বা আপনার প্রস্তুতিটা, প্রিপারেশনটা কীরকম থাকে? আমি বলি, আমি কিন্তু জীবনে সায়েন্স ফিকশন পড়ি নাই, বুঝছো, অলমোস্ট পড়ি নাই। পরে দেখি লোকজন আমাকে জিজ্ঞেস করে আজিমভের ওই বইটা পড়েছেন, ফাউন্ডেশন পড়েছেন, ট্রায়োলজিটা পড়েছেন, রবার্টের বইগুলো পড়েছেন, তখন দেখলাম যে বেজ্জিত হয়ে যাচ্ছে, বুঝেছো? তখন আমি কিছু পড়েছি, কিন্তু আমার যদি সময় থাকে তাহলে আমি সায়েন্স ফিকশন না পড়ে একটা কি বলবো, একটা ভালো লিটারেচার উপন্যাস পড়ি আসলে, বুঝেছো?
কাজে আমার খুব রিসার্চ নাই। আমি যেহেতু সায়েন্সের মানুষ, কাজে আমি সায়েন্সটা জানি, আমার কোনো সমস্যা নাই। আর আমার যেহেতু লেখার শখ আছে, সেই জন্য আমি লিখতে পারি। কাজে দুটো আমার জন্য ফিউজ করা মোটামুটি সোজা, বুঝেছো? কাজে তোমার জন্য শর্টকাট বুদ্ধি হচ্ছে গিয়ে খামাখা রিসার্চ করা দরকার নেই, বুঝছো? তোমার সায়েন্স ফিকশন পড়ে তো আর কেউ সায়েন্স শিখবে না। সায়েন্স ফিকশনের ফিকশনটা হচ্ছে গুরুত্বপূর্ণ, তার মাঝে একটু সায়েন্স থাকে। যদি পছন্দের একটা সায়েন্স বের করে নাও আর একটা পছন্দের একটা ফিকশন নাও, যে দুটাকে মিলিয়ে লেখো, তাইলেই হয়ে যাবে। এটা হচ্ছে আমার সাজেশন, কারো বলো না, ঠিক আছে? ধন্যবাদ স্যার। ক্যামেরার পেছনে সাদা জ্যাকেট পরা একজন ভাইয়া অনেকক্ষণ ধরে হাত তুলছেন। থ্যাংক ইউ। জাফর ইকবাল স্যার, আসসালামু আলাইকুম। আমি বলতে গেলে 15 বছর এখন ক্লাস 9 উঠলাম। তো আমি এই ক্লাস 8 উঠার পর থেকে আমার একটা অনেক বড় কনফিউশন চলতে, যে আমার আসল ট্যালেন্টটা কি। আপনি যখন ট্যালেন্টের নিয়ে কথা বলছিলেন, তো আমি জানতে চাই আপনি কি কোনো অ্যাডভাইস অথবা কোনো আইডিয়া দিতে পারেন যে কেমনে আমার নিজস্ব ট্যালেন্ট বের করা যায়, এরকম কিছু? এখন ধরো তুমি অ্যাকচুয়ালি কি করতে পছন্দ করো, সেটা তো তোমাকেই বার করতে হবে আসলে, বুঝেছো? যার অন্যরা কেমনি করে বের করে দেবে তোমাকে, তুমি বলো। তুমি আমাকে বলো তোমার কি ভালো লাগে করতে, বলো। ওইটাই আমি জানি না আমার কি করতে হবে। সময় নাও, বুঝছো? আরে তুমি পেয়ে যাবে তোমার কোনটা করতে ভালো লাগে। থ্যাংক ইউ। আমরা মাঝামাঝি ওখান থেকে হাত দিচ্ছি। স্যার, আমার দুটো প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন হচ্ছিল আপনার প্রিয় সূত্র কোনটা এবং কেন প্রিয় সেই সূত্রটা, এবং দ্বিতীয়ত হচ্ছিল স্যার আপনি হলো মুখস্থ করাটাকে খুব পছন্দ করেন না আসলে। তো স্যার, একজন যে গান গায় বা যারা কিনা কবিতা আবৃত্তি করে, তারা কিন্তু মুখস্থ করা লাগে আসলে। আমি বলি, আমার অনেক কবিতা মুখস্থ আছে, কিন্তু একটা কবিতা আমি মুখস্থ করি নাই, কারণ কবিতাটা আমার পছন্দ। আমি এতবার এটা পড়েছি, আবৃত্তি করেছি, যেটা আমার মুখস্থ হয়ে গেছে। রাইট? কাজে তো যারা গান গায়, আমি প্রিটি শিওর ওরা বসে তো মুখস্থ করে না। ওরা গানটা গায়, হয়তো প্রথম দিকে তার সামনে থাকতে হয় গানের লিরিকটা, কিন্তু কিছুবার গাইতে গাইতে মুখস্থ হয়ে যায়। মানুষের ব্রেন তো অসাধারণ, মানুষের ব্রেন তো, তাই না? কিন্তু মানে অ্যাকচুয়ালি আমি ওইটাকে মুখস্থ বলি না। কেউ গান গাওয়ার জন্য যদি গানটা শিখে, ঠিক আছে, এটা তার নেই না, গানের লিরিকটা তার জানতে হবে, তার ওয়ার্ডগুলো জানতে হবে, সেটা জন্য করছে। কিন্তু মুখস্থ বলতে আমি বুঝাই যে পরীক্ষার আগে যে বসে বসে মুখস্থ করতে জানে না, সেটা কি পরীক্ষার ফলে সে লিখে দিয়ে আসার পরেই সে তার ব্রেনে এটার কোনো প্রয়োজন নাই, সেটা হচ্ছে মুখস্থ। সেটাকে আমি অপছন্দ করি আসলে। আর আমার প্রিয় সূত্র, একটা সূত্র আছে, প্রিয় আমার অনেকগুলো আছে, e⁻i⁻ + 1 = 0। এটা অয়েলারের একটা ইকুয়েশন, যেটা 5টা ম্যাথমেটিক্সের 5টা ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট একটা সূত্রের ভিতরে আছে। একটা হচ্ছে কি ই ফর এক্সপোনেনশিয়াল, আই ইমাজিনারি নাম্বার, পাই হচ্ছে কি আমাদের পাই যেটা, +1 একটা হচ্ছে ফান্ডামেন্টাল নাম্বার, 0 আর একটা। এই 5টা ভিন্ন ভিন্ন কনস্ট্যান্ট একটা ইকুয়েশনে আসছে। এবং অয়েলার এই সূত্রটা বার করার পরে আমি এত অবাক হয়েছিলেন, উনি বলছিলেন যে এই সূত্রটা প্রমাণ করে যে নিশ্চয়ই ঈশ্বর বলে কিছু একটা আছে, না হলে এইটা সম্ভব না। 5টা কমপ্লিটলি ভিন্ন ভিন্ন ম্যাথমেটিক্যাল কনস্ট্যান্ট একটা সূত্রের মাঝে আসতে পারে না। এটা আমার খুব ফেভারিট সূত্র। আমরা এইদিকে একটা প্রশ্ন নিব। আচ্ছা, জি, যার কাছে ওই প্রশ্নটা করে পাস করে দিন। শুভ সন্ধ্যা সবাইকে। ঢাকা লিট ফেস্টের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই আয়োজন, মনোমুগ্ধকর আয়োজন। আমাদের এই প্রজন্মের যারা আমাদের প্রিয়, যাদের লেখক জাফর ইকবাল স্যার, তাকে আজকের এই আয়োজনে আনার জন্য। আমার যে প্রশ্নটা আপনার কাছে, সেটা হচ্ছে যে আমরা রিসেন্ট দেখেছি আপনি উপন্যাস লিখেছেন, সায়েন্স ফিকশন, ছোটদের জন্য তো লিখছেন, আমরা ছবিও দেখেছি। তো আপনার রিসেন্ট একটা গান আসছে মানে একটা ছবিতে, এবং আমার প্রশ্নটা ওখানে যে এটা আপনি আমার জানার মধ্যে প্রথম গান লিখেছেন কোনো ছবির জন্য। তো আগামীতে আরো সামনে আরো কোনো গান আমরা পাবো কিনা, যারা আপনার প্রিয়, আমাদের কাছে যারা আপনি যাদের কাছে প্রিয়, তাদের কাছে আপনি তাদের উদ্দেশ্যে আবার গানের একটা বিষয় চলে আসবে কিনা, সেটা একটু জানতে চাচ্ছি স্যার। আমি বলি, এটা হচ্ছে কি যে একটা সিনেমা তৈরি হচ্ছে, সেই সিনেমাটার স্টোরির ভিতরে একটা আমি আমার স্টোরিতে আমি গান দেই নাই ওই জায়গাটাতে, কিন্তু যিনি চিত্র পরিচালক তার কাছে মনে হয়েছে যে এখানে একটা ছোট গান দিলে খুব ভালো হয়, বাচ্চারা নেচে নেচে গান গাচ্ছে। তখন উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে আপনি একটা গান লিখে দেবেন। আমি গান লিখতে হলে যে সুরের ব্যাপার আছে, তালের ব্যাপার আছে, লয়ের ব্যাপার আছে, আমার এগুলো কিছু নাই আসলে, অ্যাবসলিউট নাই। খোদা আমাকে এদিকে একদম বেরেন কিছু দেয় নাই, বুঝলেন? কাজে আমার পক্ষে তো লেখা সম্ভব না, গান লেখা সম্ভব না। কিন্তু তারপরে উনি যেহেতু রিকোয়েস্ট করেছেন, সেই জন্য আমি একটা এটা গান বলবো না, আমি কিছু একটা লিখেছি।
ওইটাকেই শুট দিয়ে লাফায় ঝাঁপায় বাচ্চারা সেটাকে সিনেমাতে সেটা শো করেছে, যদিও আমি এখনো সিনেমাটা দেখি নাই, কাজে ঠিক জানি না এটা কেমন ভাবে ফিট করবে। কাজে টু আনসার ইউর কোশ্চেন, কেউ যদি আমাকে বলে যে একটা গান লিখে দেন কিন্তু সেই গানের ইয়েটা ঠিক করে দেয়, সে মানে এই লিরিক এটা সুরটা যদি আমাকে ঠিক করে দেয়, তাহলে আমি চেষ্টা করতে রাজি আছি। আমি একটা নাটক লিখেছিলাম টেলিভিশনে অনেকদিন আগে, নাম ছিল লিরিক। সেই লিরিকে আরেকটা গান ছিল সেখানে। সেই স্টোরিটা খুব ফানি, যে সে একটা আধুনিক কবিতা লিখে ফেলে দিয়েছে, রাস্তায় পড়ে গিয়েছে, বাইরে একজন পেয়ে গিয়ে সেটাতে একটা গান বানিয়ে ফেলেছে। সেটা একটা স্টোরি আর কি। সেটাও একটা তামাশার মতন, ওকে, সিরিয়াসলি না। কাজে তুমি যদি বলো যে সিরিয়াসলি আমি গান লিখবো কিনা, আমাকে কেউ যদি সাজিয়ে দেয় তাহলে আমি লিখতে পারবো, কিন্তু এমনিতে আমি যেহেতু আমার সুরের জ্ঞান নাই, আমি ওইটা পারবো না। ঠিক আছে, আমি সরি। আমি বোঝা যাচ্ছে তুমি গান পছন্দ করো, কিন্তু আমি সরি স্যার। এবং আমিও সরি দর্শকদের কাছে, কারণ আমরা আর প্রশ্ন এখন নিতে পারছি না। কিন্তু স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, দর্শকদেরকে অনেক ধন্যবাদ চমৎকার সব প্রশ্ন করার জন্য। আমরা আশা করি আরো নতুন নতুন বই আপনার কাছ থেকে পাবো এবং আরো অনেক টকসে হয়তো আপনাকে পাবো, এবং আপনি যেরকম আমাদের অনেকগুলো জেনারেশনকে ইন্সপায়ার করেছেন আপনার লেখার মাধ্যমে এবং আপনার কাজের মাধ্যমে, সেটা অব্যাহত থাকবে। অনেক ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।